আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাকে ভাইয়াকে আসলে একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও আসলে বানানো লাগছে আমার আইপ্যাডে। সো পড়াশোনায় তোমাদের গ্যাপ হয়ে যাচ্ছে, আসলে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। তো যার কারণে আসলে আমি একান্তই ক্লাস না নিয়ে পারতেছি না আর কি। হ্যাঁ, তো আমি আশা করি খুব শীঘ্রই তোমাদের সামনে আমি আবারও হোয়াইট বোর্ড না, আমাদের ডিজিটাল বোর্ডে ক্লাসে চলে যেতে পারবো। তো আজকের ক্লাসটা এই জন্য খুবই ছোট একটা টপিকের উপর, খুব বড় কিছু পড়াবো না, খুব কঠিন কিছু পড়াবো না, বা খুব বিস্তর কিছু পড়াবো না যেখান থেকে আমাদের সৃজনশীলে একেবারে বড় কোয়েশ্চেন যেটা আমরা বলি প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা এগুলো আসবে তা না, কিন্তু এগুলো আমাদের বেসিক গঠনের জন্য দরকার, এগুলো আমাদের এমসিকিউর জন্য লাগবে, এমন কিছু টপিক আজকে পড়বো। আজকে আমাদের মূলত পড়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা প্রথমত পড়বো হচ্ছে ডিএনএ ভার্সেস আরএনএ নিয়ে আমরা একটু ছোট করে ডিসকাস করব। আমরা তো গত ক্লাসে নিউক্লিক অ্যাসিড পড়ছি এবং সেখান থেকে আমাদের কিন্তু ভালো আইডিয়া হয়ে গেছে যে আসলে ডিএনএ এর মধ্যে কী জিনিস থাকে এবং আরএনএ এর মধ্যে কী জিনিস থাকে, দুইজনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আমরা কিন্তু গত ক্লাসে দেখে ফেলছি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে। এবং আজকের ক্লাসে আমরা সেটা জাস্ট 2 মিনিটের প্রথম 2 থেকে 5 মিনিট আমরা একটু সেটা রিভিউ করব। এবং আজকে আমরা আরএনএ নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব, অর্থাৎ আরএনএর কিছু প্রকারভেদ আছে আমরা সেগুলো নিয়ে একটু দেখব। এবং সর্বশেষে আমরা একটু জিন নিয়ে কথাবার্তা বলবো, জেনেটিক কোড নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমাদের ক্লাসের কন্টেন্ট হচ্ছে আজকে এতটুকুই। হ্যাঁ, সো আমরা চেষ্টা করব যতটুকু শর্টে আজকে ক্লাসটা শেষ করা যায়, কারণ এখান থেকে আসলে তোমাদের অনেক অহরহ প্রশ্ন আসবে তা না, কিন্তু এগুলো তোমাদের জানাটা দরকার। ঠিক আছে, এগুলো চ্যাপ্টারের অংশ, তুমি যখন বই পড়তে যাবা তোমাকে পড়তে হবে। তো শুরু করি। তো প্রথমেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ চার্ট আজকে আলোচনা হচ্ছে ডিএনএ ভার্সেস আরএনএ। এইটা তোমার অবশ্যই পরীক্ষায় লাগবে, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এটা তোমার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট, এই ছকটা তোমার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। এটা তোমাকে উচ্চতর দক্ষতায়ও লাগতে পারে। এমনও হতে পারে যে শিক্ষক বলছে ডিএনএর কথা, এক শিক্ষক আরেক শিক্ষক বলছে আরএনএর কথা, এটা গুরুত্বপূর্ণ। তখন বলবে দুই শিক্ষক দুইটা জিনিস নিয়ে কথা বলতে চাইছে সে টু সে, ওই দুইটা জিনিসের মধ্যে তুলনা করো। এখন তুলনা বললে কিন্তু তখন আবার তোমাকে এই পার্থক্যের পাশাপাশি দুজনের মধ্যে কী মিল আছে সেটাও খুঁজে কিন্তু বলতে হবে, কারণ তুলনা মানে হচ্ছে মিল প্লাস অমিল, বুঝছো? সো এই জন্য তোমার কিন্তু চার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তোমাদের এই চার্টটা যদি পড়ে ফেলো এখন, তাহলে কিন্তু তোমাদের ডিএনএ এবং আরএনএ সম্পর্কে যা ধারণাগুলো আগে আমরা তৈরি করছি সেগুলো আরও স্ট্রং হয়ে যাবে। আমরা স্ট্রংলি সেই যুক্তিগুলো আবার ঢুকাতে পারবো যে হ্যাঁ আমরা তো এগুলোই পার্থক্য পড়ে আসছি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা পেজ নেই, তাহলে একটা আমাদের জন্য সুবিধা হয়। আমরা একটা পেজ ইনসার্ট করি এখানে, ওকে, মাই ব্যাড, সাদা পেজ, আছে সমস্যা নেই। সাদা পেজে তোমাদের খুব অ্যালার্জি থাকার কথা না, আমার অবশ্য সাদার থেকে কালো আমার নিজেরই ভালো লাগে। আচ্ছা, সো পেজ আর কি। আচ্ছা, কী জানি বলতেছিলাম। আচ্ছা, আমরা গত ক্লাসে কিন্তু নিউক্লিক অ্যাসিড নিয়ে পড়ছি এবং সেখানে তোমাদেরকে খুব সুন্দর করে একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম যে নিউক্লিক অ্যাসিড সেটা হোক ডিএনএ, সেটা হোক আরএনএ, ডিএনএ হোক কিংবা আরএনএ, তাদের ফরমেশন কিন্তু সেম। তারা থাকবে অনেকগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে, তাই না? তাদের অনেক নিউক্লিওটাইড থাকবে মালার মতো, পুঁতির মালার মতো অনেকগুলো নিউক্লিওটাইড থাকবে, তাই না? সো প্রত্যেকটা নিউক্লিওটাইডকে যদি আমি ভেঙে দেখি, সেখানে আমি আবার পাবো হচ্ছে নিউক্লিওসাইড পাবো, তাই না? এবং ফসফেট পাবো। তো ফসফেট একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটা থাকতে পারে। এগুলো তো আমরা গত ক্লাসে পড়ছি, আমি ছোট্ট করে দ্রুত রিভিউ করতেছি। হ্যাঁ, গত ক্লাস অবশ্যই যারা করোনা মাস্ট করে আসবা, নাইলে এখানে তোমার নিউক্লিক অ্যাসিড নিয়ে জীবনও কাভার হবে না, আমি এখানে খুব শর্টলি কিছু টান দিতেছি। সো নিউক্লিওসাইডের মধ্যে আবার দুটো জিনিস থাকে, একটা হচ্ছে তোমার পেন্টোজ সুগার থাকে, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট সুগারকে বলা হয় পেন্টোজ সুগার। এবং তোমার কি থাকবে ভাইয়া থাকবে হচ্ছে তোমার আরেকটা কি বললাম, নাইট্রোজেনাস বেস থাকবে, নাইট্রোজেনাস ক্ষারক, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত ক্ষারক বাংলাদেশি যেটাকে বললে। সো পেন্টোজ সুগার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট ক্ষারক। তো এখানে আমরা বলছিলাম যে 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন না থাকে তাহলে সেটা হবে আমার ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সি, কেন ডিঅক্সি শব্দের অর্থ হচ্ছে অক্সিজেন নাই, কোথায় নাই, 2 নাম্বার কার্বনে নাই, তাইলে ডিঅক্সিরাইবোজ সুগার। আর যদি 2 নাম্বার কার্বন অক্সিজেনটা থাকে তাহলে সেটা হবে রাইবোজ সুগার, তাই তো? এখন এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো পার্থক্য চলে আসে, এবং এখানে নাইট্রোজেনাস বেজের মধ্যে আমরা বলছিলাম হচ্ছে যে কী বলেছিলাম আমরা একটু মনে করি, দাঁড়াও। নাইট্রোজেনাস বেজের মধ্যে আমরা বলছিলাম হচ্ছে 2 ধরনের নাইট্রোজেনাস বেজ পাওয়া যায়, একটা হচ্ছে পিউরিন, আরেকটা হচ্ছে পাইরিমিডিন, তাই তো?
ওকে, সো আমরা এই দুইটা জিনিস আমরা বলছিলাম। তো এখন পিউরিনের মধ্যে আমরা বলছিলাম যে পিউরিন হচ্ছে মানে ছোটো মরিচের ঝাল বেশি, অর্থাৎ নাম যার ছোট সে কিন্তু বড়, অর্থাৎ তোমার বলয় দুইটা এদের, তাই না, দুইটা অসম বলয় নিয়ে গঠিত। তাহলে এগুলোর মধ্যে কী কী জানি পড়তো, এগুলোর মধ্যে পড়তো হচ্ছে এ জি, অর্থাৎ এডিনিন গুয়ানিন এরা। কিন্তু পাইরিমিডিনের মধ্যে পড়তে হচ্ছে কাঠ, সোজা কথায়, অর্থাৎ সাইটোসিন, ইউরাসিল এবং থায়ামিন। ঠিক আছে, ইজিলি মনে রাখবো কাঠ, সাইটোসিন, ইউরাসিল এবং থায়ামিন। তার বাকি যেটা দুইটা রয়ে যায় এডিনিন গুয়ানিন, তাহলে এরা হবে পিউরিন, তাই না? তাহলে এখন আমরা রিক্যাপিচুলেট করে ফেললাম গত ক্লাসের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেই পার্টটা ছাড়া আসলে আমাদের পুরো ডিএনএ আরএনএর গঠন বোঝা, কিছু বোঝা আমাদের সম্ভবই না। তাহলে এখন দেখো দুজনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। আমরা যদি আরএনএ ভার্সেস ডিএনএ করি, আমরা ছকে না আজকে আমরা যদি ডিএনএ আরএনএ ভার্সেস ডিএনএ করি, হ্যাঁ, একটু নিজে চিন্তা করো, নিউক্লিওটাইডের মধ্যে একটা পার্থক্য আছে। দেখো ডিএনএ নিউক্লিওটাইডটা হবে কি একটা চেইন থাকে শুধুমাত্র, নিউক্লিওটাইডের এই যে পুতির মালার মতো যে গঠন করছে এতটুকু, এটা কমপ্লিটলি জাস্ট একটা চেইন গঠন করে। তো এটা থাকে শিকল একটা, বা বলতে পারো আমরা এটা চেইন থাকে, সরি একটা না, ডিএনএ ক্ষেত্রে থাকে দুইটা, আরএনএর ক্ষেত্রে থাকে একটা, ডিএনএ ক্ষেত্রে এরকম চেইন থাকে দুইটা। তার মানে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। আমরা একদম শুরুর থেকে শুরু করবো পার্থক্যগুলা, ঠিক আছে। আর আরএনএ হবে এক সূত্র, অর্থাৎ নিউক্লিওটাইড দিয়ে মানে আমরা টান দিছি। সো পলিনিউক্লিওটাইড একটা চেইন, বেসিক্যালি নিউক্লিক অ্যাসিডগুলো পলিনিউক্লিওটাইড একটা চেইন, অর্থাৎ নিউক্লিওটাইড পলি মানে কি অনেকগুলো নিউক্লিওটাইডের একটা চেইন, পলিনিউক্লিওটাইড চেইন। তাহলে এই চেইন ডিএনএর থাকবে দুইটা, তাই না, ডিএনএর থাকবে দুইটা আর আরএনএর থাকবে একটা। দেখো তো বুঝা গেছে। সো দ্বিসূত্রক এক সূত্রকে এই জিনিসটা আগে বুঝলাম। তারপরে আমরা নিউক্লিওসাইডের ভিতরে যদি ঢুকতে যাই তখনই অনেকগুলো ঘাইনি ঘটে। আমরা নিউক্লিওসাইডের মধ্যে যদি পেন্টোজ সুগারের দিকে তাকাই তখনই আমরা বুঝি যে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে ডিএনএতে আর রাইবোজ সুগার থাকে আরএনএতে। এই জন্য মজার ব্যাপার হচ্ছে কি, ডিএনএর পূর্ণরূপটা কি জানি কি, ডিএনএ একটু আমরা পূর্ণরূপটা লিখে একটু প্র্যাকটিস করি, কি জানি বলে আমাদের পরীক্ষায় কিন্তু চাবে যে ডিএনএর পূর্ণরূপ কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, বুঝা গেছে। আর আরএনএতে হচ্ছে জাস্ট ডিঅক্সি কথাটা বাদ দিয়ে রাইবো নিউক্লিক অ্যাসিড। তোমরা চাইলে পার্থক্য পয়েন্টে প্রথমেই বলতে পারবা ডিএনএ হলো এটা, আরএনএ হলো ওটা, তো এটা একটা পার্থক্য, যদিও লেম একটা পার্থক্য। এখন আমরা ভিতরে আসি। 2 নাম্বার পয়েন্ট বললা এক সূত্রক এবং দ্বিসূত্র। 3 নাম্বার পয়েন্টে বললাম রাইবোজ সুগার থাকে হচ্ছে আমার আরএনএতে, আর ডিঅক্সি রাইবোজ সুগার থাকে আমাদের ডিএনএতে, তাই না? আচ্ছা, এরপর খেয়াল করো নাইট্রোজেনাস বেজে এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে কি যে থাইমিন এবং ইউরাসিল নিয়ে একটা যুদ্ধ আছে। দেখো থাইমিনটা থাকবে হচ্ছে শুধুমাত্র ডিএনএতে, ডিএনএ স্পেসিফিক, মানে শুধুমাত্র ডিএনএতেই থাকতে পারবে হচ্ছে থাইমিন, এটা কখনোই আরএনএতে যেতে পারবে না। এটা স্ট্রিক্ট রুলস ফলো করে, জেনেটিক কোডের ক্ষেত্রে নাইলে অনেক ইরোর দেখা দিবে। এবং ইউরাসিল স্ট্রিক্টলি কোথায় থাকবে জানো, আরএনএতে। এই জন্য যখন ডিএনএ থেকে আরএনএ গঠন হয়, ডিএনএ থেকে কিন্তু আরএনএ গঠন হয়, আমি তোমাদেরকে হয়তো গত ক্লাসে একটা জিনিস পড়াইতে পারি নাই, তো সেটা আমি এখন একটু বলি। সেটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা থিওরেম বা থিওরি, সেন্ট্রাল ডগমা থিওরি, ঠিক আছে। আচ্ছা ওয়েট, আমরা মনে হয় কালির ঘনত্বটা একটু বড় করে দেই। সেন্ট্রাল ডগমা থিওরি। সো এই থিওরি আমাদেরকে কি বলে, এই থিওরি আমাদেরকে বলে যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ তৈরি হবে। তো আমরা আরও স্পেসিফিক বললে এমআরএনএ তৈরি হবে নর্মালি, ঠিক আছে। এবং আরএনএ থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি হবে। আর আমরা জানি প্রোটিন হচ্ছে আমাদের জীবনের ভাষা, অর্থাৎ প্রোটিন হচ্ছে আমাদের সিগন্যালিং মলিকিউল। যে কোনো বডিতে যে কোনো সিগন্যাল যদি প্রদান করতে হয় সেটা একটা বেসিক্যাল একটা মানে প্রোটিন তৈরি হয়, ওই প্রোটিনটা যে কাজটা করে, তাই না। সো এই প্রোটিন তৈরি করা আমাদের আলটিমেট উদ্দেশ্য, সো এই আলটিমেট উদ্দেশ্য আমাদের সাধন হয়ে গেছে। তো ডিএনএর ভিতরে যে জিনের কোডটা থাকে সেই কোড থেকে আমার এমআরএনএ তৈরি হলো, এমআরএ থেকে প্রোটিন তৈরি হলো। এখন এখানে বিভিন্ন প্রসেস আছে, যেমন এমআরএনএ থেকে মানে আরএনএ তৈরি হওয়ার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
এগুলো তোমার পরীক্ষায় আসবে এরকম গুরুত্বপূর্ণ। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। তাহলে আমরা সংক্ষেপে একটা সংজ্ঞা শিখে রাখি। তাহলে সংক্ষেপে এই সংজ্ঞাটা কিন্তু আমাদের ক্লিয়ার যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে এবং সেইটাকে প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি ভাইয়া? ট্রান্সক্রিপশন। খুব ভালো করে মুখস্থ করো। এমআরএনএ থেকে আবার প্রোটিন তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ট্রান্সলেশন। সেটাকে বলা হয় ট্রান্সলেশন। দুইটা কিন্তু খুব কাছাকাছি ওয়ার্ড, ভুল করা যাবে না ভাইয়া। ভুল করা যাবে না। এখন খেয়াল করো, এইটাই বেসিক্যালি হচ্ছে সেন্ট্রাল ডগমা থিওরি, ঠিক আছে? তো আমি তাও এটার সাথে আরেকটু অ্যাড করি। সেন্ট্রাল ডগমা থিওরি কিন্তু বেসিক্যালি এতটুকু একটা জিনিস, কিন্তু এতটুকুর সাথে আমি আসলে আরেকটু জিনিস অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে, তো ডিএনএ থেকে যদি আমি ডিএনএই তৈরি করি, ডিএনএ থেকে যদি আমি ডিএনএই তৈরি করি, ডিএনএ থেকে যদি আমি ডিএনএই তৈরি করি, আচ্ছা ওয়েট এ সেকেন্ড, এটা একটু রাবার দিয়ে হালকা মুছি যায়। আচ্ছা পুরাই মুছে গেছে, নাইস। হোল না পার্শিয়াল, ওকে পার্শিয়াল মোছার পারছি, ওকে। আসো যেটা বলতেছিলাম, সো ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি করি তাহলে সেটাকে কি বলে? অবশ্যই তোমরা জানার কথা, সেটাকে আমরা বলে রেপ্লিকেশন, অর্থাৎ অনুলিপন। রেপ্লিকেশন বা অনুলিপন, ঠিক আছে? আচ্ছা, অনুলিপন প্রতিলিপন এগুলো নিয়ে আমার একটু কনফিউশন আছে, কারণ হচ্ছে এগুলো বাংলা ওয়ার্ড। তো বাংলা ওয়ার্ডে আসলে রেপ্লিকেশনকে অনুলিপন বলে না প্রতিলিপন বলে, এগুলো আসলে এডিশন টু এডিশন এমন প্যাচ লাগে আমি নিজেও ভুলে যাই। একটু তোমরা বই চেক করো। তো অনুলিপন বলার কথা আমার যতটুকু মনে পড়ে, রেপ্লিকেশন মানে। তো এগুলোর বাংলা আসলে এতটা ইম্পর্টেন্ট না। এটা ইম্পর্টেন্ট হচ্ছে ডিএনএ থেকে একটা মাতৃ ডিএনএ থেকে আমি একটা অপত্য ডিএনএ অর্থাৎ বাচ্চা ডিএনএ তৈরি করব, সেটাই কিন্তু আসলে রেপ্লিকেশন, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা। আর ডিএনএ থেকে যদি এমআরএনএ তৈরি করি সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে যদি আমি প্রোটিন তৈরি করি সেটা হচ্ছে আমার ট্রান্সলেশন। বুঝা গেছে? আরেকটা জিনিস এখানে একটু অ্যাড করে দিতে চাই, যেগুলো এটা আসলে সেন্ট্রাল ডগমা থিওরির অংশই না, যে অনেক সময় কিছু কিছু ভাইরাসে একটা মানে আজব ঘটনা ঘটে। সেটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে বাপের থেকে ছেলে আসার কথা, বাপের থেকে ছেলে আসার কথা, কিন্তু উল্টা ঘটনা হয়, ছেলের থেকে বাপ আসা শুরু করে। যদি কোনো কারণে এরকম আসমানি উল্টা ঘটনা ঘটে যে পোলার থেকে বাপ আসতেছে, অর্থাৎ এমআরএনএ থেকে ডিএনএ আসতেছে, তখন সেই জিনিসটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। সেই জিনিসটাকে কী বলা হয় ভাইয়া? সেই জিনিসটাকে কি বলা হয় ভাইয়া? সেই জিনিসটাকে কি বলা হয়? আরে কয়বার এড করি, আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে ভাইয়া? এটাকে কি বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন। তো এই রিভার্স ট্রান্সক্রিপশন যেই সকল ব্যাকটেরিয়ার মধ্যে হয় তাদেরকে আমরা রেট্রোভাইরাস বলি। তোমাদেরকে যখন অণুজীব চ্যাপ্টারটা পড়াবো ভাইয়া, তখন তোমরা খুব ভালো করে এটা বুঝবা, মানে আরও জানবা যে রেট্রোভাইরাস কারা। আমি এখনই বলে দিই, রেট্রোভাইরাস বেসিক্যালি হচ্ছে এইচআইভি, আমাদের খুব কমন একটা ভাইরাস এইচআইভি, এটা হচ্ছে রেট্রোভাইরাস। সো এই রেট্রোভাইরাসের মধ্যে রেট্রো শব্দের অর্থ হচ্ছে কিন্তু রিভার্স। বেসিক্যালি এই উল্টা ঘটনাটা ঘটে, রিভার্স ট্রান্সক্রিপশন হয়, তাই সেখানে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। সো এই জিনিসটা একটু জেনে রাখলে আমার মনে হয় তোমরা আলটিমেটলি তোমাদের টোটাল বায়োলজিতে খুব হেল্প হবে। সো এটা এই চ্যাপ্টারেই ডিরেক্ট বলা আছে কিনা আমার খুব মনে পড়ে না, কিন্তু জানার মতে এই কথাটা লেখা নাই, কিন্তু আমি এখানে একসাথে বলে দিলাম জিনিসটা। সো রিভার্স ট্রান্সক্রিপশন যখন ঘটবে, তারা কোথায় ঘটবে? রেট্রোভাইরাসে ঘটবে, এবং রেট্রোভাইরাসের এক্সাম্পল হচ্ছে আমার এইচআইভি। এই তো মোটামুটি হচ্ছে ঘটনাগুলো হচ্ছে এটাই। এখন আরেকটা ঘটনা তোমাদেরকে আমি শেয়ার করবো, সেটা হচ্ছে তোমরা ভাইরাস চ্যাপ্টারটা পড়ানোর সময় আমি বলি এই কথাটা, আমি এখনও একটু বলবো। ভাইরাস কিন্তু ভাই আসলে একটা এক্সেপশান ভাই, সব দিক থেকে ভাইরাস আসলেই সব দিক থেকে এক্সেপশান। কারণ কি জানো? ভাইরাসে ডিএনএ অথবা আরএনএ থাকে, ডিএনএ অথবা আরএনএ থাকে, যে কোনো একটা থাকা সম্ভব। কিন্তু অন্যান্য সকল লিভিং ক্রিয়েচার, আল্লাহর দুনিয়া যত লিভিং ক্রিয়েচার আছে, অন্যান্য সকল লিভিং বিইংয়ে অথবা লিভিং ক্রিয়েচারে, ঠিক আছে, লিভিং ক্রিয়েচারে তোমার আরএনএ মানে ডিএনএ প্লাস আরএনএ বোথ থাকে, মানে উভয়ই থাকে,
মানে এখানে একজন থাকবে এমন না, যেমন মানুষের কথা বলো, উদ্ভিদের কথা বলো, যে কোনো একটা মানে লিভিং থিং তুমি আমার সামনে এনে ধরছো, আমি আগে জিজ্ঞেস করবো এটা কি ভাইরাস। যদি তুমি বলো যে এটার উত্তর না এটা ভাইরাস না, আমি সাথে সাথে বলবো এটার মধ্যে ডিএনএও আছে অবশ্যই, এটার মধ্যে আরএনএও আছে। ঠিক আছে, এই একটা মজার ব্যাপার তোমরা জেনে রাখবা যে শুধুমাত্র ভাইরাসে হচ্ছে পৃথিবীতে এই এক্সেপশন যারা ডিএনএ থাকে অথবা শুধুমাত্র আরএনএ থাকে, এই বাদে সবারই ডিএনএ প্লাস আরএনএ দুটাই থাকে। ঠিক আছে, এই যে এই ফ্যাক্টটা তোমরা একটু জেনে রাখো। আচ্ছা, আমরা আবার ব্যাক করি। তো পার্থক্য আমরা বলতেছিলাম কি যে ডিএনএ স্পেসিফিক এবং এটা হচ্ছে আরএনএ স্পেসিফিক। ঠিক আছে, আচ্ছা এইটা একটা জিনিস জানলাম। তারপরে তাহলে কমন কোনগুলো ভাইয়া, মানে কমন সবগুলোতে থাকবে, দেখো তো এডিনিন থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিন থাকবে, অর্থাৎ AGC। সো আমার একটা ভাইয়া মজা করে বলছিল যে অজিত গুহ কলেজ, হ্যাঁ এটা আসলে কুমিল্লা একটা কলেজের নাম আছিল, পড়ানোর সময় আমরা মনে পড়ে এখনও। সো অজিত গুহ কলেজ হচ্ছে তোমার কমন, মানে দুইটার মধ্যে কমন থাকবে ডিএনএ আরএনএর মধ্যে। তো মোটামুটি আমরা স্ট্রাকচার থেকে আমরা এই জিনিস তথ্যগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, পাঁচটার মতো পয়েন্ট। সো আমরা এখানে দেখি কী কী পয়েন্ট নিয়ে তারা কথা বলছে। এই যে শুরুতে তারা দ্বিসূত্রক বলছে, দেখছো ওইভাবে শুরু থেকে শুরু করলে আসলে জিনিসটা সুন্দর হয়। এটা ঘুরানো সিঁড়ির মতো, এটা শিকলের মতো। এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, এখানে রাইবোজ সুগার, দেখছো। তারপরে বলছিলাম কি পাইরিমিডে থায়ামিন থাকবে আর এখানে ইউরাসিল থাকবে। ঠিক আছে, ইউরাসিলটা হচ্ছে এখানে স্পেসিফিক, এখানে হচ্ছে থাইমিন স্পেসিফিক। তাহলে তোমরা আরেকটা পয়েন্ট বলতে পারো যে আরএনএতে থাইমিন থাকতে পারে না, তারপর ডিএনএতে ইউরাসিল থাকতে পারে না, এটা আরেকটা পয়েন্ট বানাতে পারো। ডিএনএর কোনো প্রকারভেদ হয় না, ওরা সবসময় একরকমই হয়, কিন্তু কার্যগত দিক থেকে আরএনএ 5 প্রকার হয়। আমরা আজকের ক্লাসে এটাই তো পড়বো যে কয়টা প্রকার। আরআরএনএ আছে, টিআরএনএ আছে, এমআরএনএ আছে, জিআরএনএ আছে, মাইনর আরএনএ আছে, মাইনর আরএনএ আছে। আচ্ছা, মাইনর আরএনএ আছে। এখন চিন্তা করো যে এই যে অনুলিপন, হ্যাঁ রেপ্লিকেশন, অনুলিপনের মাধ্যমে নতুন ডিএনএ তৈরি হয়, আর নতুনভাবে সৃষ্টি হয় আরএনএ, নতুনভাবে আরএনএ সৃষ্টি হয়, কোনো অনুলিপন হয় না। তো নতুনভাবে সৃষ্টি হয় কীভাবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে বলো তো? আমরা একটু আগে পড়াইছি, ট্রান্সক্রিপশন। অর্থাৎ একটা আরএনএ থেকে আরেকটা আরএনএ তৈরি হয় না, এটা কোনো কোষ বিভাজনের মতো না, একটা কোষ থেকে আরেকটা কোষ আসবে। কিন্তু ডিএনএটা অনেকটা কোষ বিভাজনের মতো, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ আসবে, ডিএনএ থেকেই ডিএনএ আসিবে, ডিএনএ থেকেই ডিএনএ আসিবে। এটা হচ্ছে আমাদের রেপ্লিকেশন। ঠিক আছে ভাইয়া, রেপ্লিকেশন। সো আমি কেন একটু ছন্দভঙ্গ করে পড়াইতেছি, মানে যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো বলার পরেই না হচ্ছে যে তোমাদের জেনেটিক ব্যাপার স্যাপার নিয়ে আমাদের বইয়ে আলোচনা আছে। আমি কেন তাহলে স্কিপ করতেছি, কারণ হচ্ছে আজকে আমরা রেপ্লিকেশন পড়াবো না, এই কারণে রেপ্লিকেশন বড় টপিক, ইম্পর্টেন্ট টপিক। আমি চাচ্ছি হচ্ছে যে ডিজিটাল বোর্ডে গিয়ে ক্লাসটা নিতে, আমার আপাতত ইচ্ছা। হ্যাঁ, যদি সিচুয়েশান আরও ওর্স থাকে তাইলে হয়তো এগুলো আমাকে আইপ্যাডে নিতে হবে, বাট স্টিল আই উইল ট্রাই যে তোমাদের বড় এবং কমপ্লিকেটেড এবং ইম্পর্টেন্ট টপিকগুলো, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমি যাতে আইপ্যাডে না নেই, এটা আমি নিজে চাচ্ছি ব্যক্তিগতভাবে। তো এই আর কি, তোমাদের কোনো সমস্যা হবে না, এমনভাবেই নেওয়া হচ্ছে। তো এই জন্য এগুলো নিয়ে টেনশন করো না। আর হচ্ছে কি, তাহলে নতুনভাবে আরএনএ সৃষ্টি হয়, এটা আগের আরএনএ থেকে আসবে না। আচ্ছা, ডিএনএ সাধারণত ক্রোমোজোমে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে ধরো আমরা যখন ক্রোমোজোম পড়ছিলাম, একটু মনে করে দেখো তো, ক্রোমোজোম যখন বলতেছিলাম, হ্যাঁ ক্রোমোজোমের এখানে থাকে একটা পুরা ডিএনএ, এখানে থাকে আরেকটা পুরা ডিএনএ। ঠিক আছে, এখানে অর্থাৎ একটা ক্রোমোজোমের মধ্যে যারা ডুপ্লিকেটেড ক্রোমোজোম, এই ডুপ্লিকেটেড কি নন ডুপ্লিকেটেড কি, এগুলো আমি তোমাদেরকে মানে আগের ক্লাসে পড়াইছি, এগুলো আমার স্টুডেন্ট ছাড়া অন্য স্টুডেন্টগুলো বুঝতে অনেক অসুবিধা হইতেই পারে। সো ডুপ্লিকেটেড নন ডুপ্লিকেটেড মানে আমি আর ওই যে বিস্তরে যাবো না। সো এরকম যখন ডুপ্লিকেটেড একটা ক্রোমোজোম, এটার মধ্যে দুইটা ডিএনএ আছে, কমপ্লিট দুইটা ডিএনএ আছে, তাহলে ডিএনএ সাধারণত ক্রোমোজোমের মধ্যেই থাকে, এটা বাহিরে তেমন একটা থাকে না। এক্সেপশন হচ্ছে কী কী ভাইয়া বলো তো? এক্সেপশন হচ্ছে দুই জায়গায়, বৃত্তাকার ডিএনএ পাওয়া যায় আমার মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে, তাই না? এই দুইটা এক্সেপশন আমরা কিন্তু পড়ছিলাম। এক্সেপশন আমরা দুইটা জানি, যে তোমার ওই যে মাইটোকন্ড্রিয়াতে এবং ক্লোরোপ্লাস্টে, তাও আবার সেখানে বৃত্তাকার ডিএনএ থাকে। আচ্ছা, হোয়াট এভার, আমরা এখন আবার চলে যাই যে এইখানে মজার একটা বিষয় আছে, সাইটোপ্লাজমে কিন্তু মানে আরএনএটা পাওয়া যায়, এটা একটা মজার ব্যাপার, যেটা ডিএনএ সচরাচর পাবা না তুমি, একদম খুব রেয়ার কেস। এবং এটা 90%, কতটুকু 90% সাইটোপ্লাজমে থাকে, বাকি 10% হয়তো ক্রোমোজোম, মানে বিভিন্ন জায়গায় তুমি খুঁজে পাবা। সোজা কথা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, আচ্ছা, আরএনএর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। কথাটা কি ঠিক? অবশ্যই ঠিক, কারণ আমি যদি ডিএনএ থেকে আরএনএ অর্থাৎ এমআরএনএ প্রস্তুত না করতে পারতাম, এই এমআরএনএ পরে গিয়ে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করতো না,
কথাটা ঠিক না বে ঠিক? হ্যাঁ, বুঝতে পারছো? সব কিছু বুঝাই যাচ্ছে কিন্তু। হ্যাঁ, দেখো, এমআরএনএ যদি তৈরি না হইতো তাহলে কিন্তু প্রোটিন তৈরি হওয়া হইতো না। তার মানে আরএনএ এর মধ্যে আমরা একজনের নাম যদি এমআরএনএ দিয়ে চিন্তা করি, এমআরএনএটাই হচ্ছে আমাদের মূল আরএনএ, ঠিক আছে? বুঝছো, এটা মাথায় রাখবা। সো এই এমআরএনএ থেকেই কিন্তু তোমার প্রোটিন আসে। তার মানে এমআরএনএ প্রোটিন সংশ্লেষণ করে, আমরা এটা বলতে পারি। সো এমআরএনএ প্রোটিন সংশ্লেষণ করে, এটা বলার থেকে আমরা আরেকটু পরে কেন বলবো এটা সার্থকতা কোন জায়গায়, যে এমআরএনএ, টিআরএনএ, আরও যা আরএনএ আছে সবগুলোই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রোটিন তৈরিতে আসলে ভূমিকা রাখে। কিন্তু আমরা মেইনলি বলে থাকি এমআরএনএটাই প্রোটিন তৈরি করে, আমরা মেইনলি বলে থাকি, বাট প্রতিটা আরএনএরই একটা কন্ট্রিবিউশন আছে। ওকে, দেখো, বংশগত বৈচিত্র্য অবশ্যই, মানে চরিত্র অবশ্যই ডিএনএ ক্যারি করে, নট আরএনএ। খুবই ইম্পর্টেন্ট কথাটা, কারণ ক্রোমোজোমের ভিতরে আরএনএ থাকে না সচরাচর। আরএনএ খুবই রেয়ারলি ক্রোমোজোমের ভিতরে থাকে, খুবই রেয়ারলি। ক্রোমোজোমের মধ্যে যা থাকে সবসময় ডিএনএ, এবং ডিএনএ আমরা জানি কি জিন ক্যারি করে, ডিএনএর মধ্যেই কিন্তু জিন ক্যারি করে। আমরা একটু পরে জিনের সংজ্ঞা যখন জানবো, জিন কি, আমরা আরও ক্লিয়ার হব কীভাবে ডিএনএর মধ্যে জিন আছে। তাইলে আমরা একটু বুঝি ভাইয়া। আমি ছোট্ট করে আরেকটা জিনিস বলে যাব তোমাদেরকে, যে ক্রোমোসোমের ভিতরে ডিএনএ, ডিএনএর ভিতরে জিন, এই জিন হচ্ছে আমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। ধরো সেটুসে আমার আয়ের কালার কীরকম হবে, চোখের কালার কীরকম হবে, সেটুসে আমার চুলের কালার কি হবে, চুলের টেক্সচার কীরকম হবে, এগুলোর জন্য প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জন্য জিন আছে। এটা একটা সিঙ্গেল জিন হতে পারে, অথবা ক্লাস্টার্স অফ মাল্টিপল জিন হতে পারে, যেগুলো একসাথে রেগুলেট করে আমার একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা, কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে না? মানে অর্থাৎ ধরো একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, এমন হতে পারে, অথবা কয়েকটা জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, এমন হতে পারে, ঠিক আছে? সো যাই হোক না কেন, জিন আমার সোজা কথা হচ্ছে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এখন আমরা আরেকটু বুঝাই জিনিসটা, যে জিন কখনোই আরএনএতে থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা ভাইয়া, এই কথাটা আজীবন মনে রাখবা। আরএনএতে জিন থাকে না, এজন্যই কথাটা বলছে যে চরিত্রগত বৈশিষ্ট্য ক্যারি করে না, বংশগত চরিত্র ক্যারি করে না। আচ্ছা দাঁড়াও, বংশগত বৈচিত্র্য ক্যারি করে না বা বহন করে না, তাহলে বুঝতে পারছো? আমি যদি বলি যে বংশগতির ধারক বাহককে, এটার অ্যান্সার ক্রোমোজোম সবচেয়ে বেস্ট। এরপরে মানে সবচেয়ে বেস্ট আসলে বলা উচিত না, এটা একটা ওই যে থিওরি আছে, আমার খুব মনে নাই, দুজন বিজ্ঞানী দিয়ে গেছে ক্রোমোজোম তত্ত্ব, ওই তত্ত্বের মধ্যে বলা ছিল ক্রোমোজোম হচ্ছে মানে বংশগতির ধারক এবং বাহক। তো সেইখানে সেই অনুযায়ী ক্রোমোজোম একটা রাইট অ্যান্সার, কারণ ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, আবার ডিএনএর মধ্যে জিন আছে। আবার ডিএনএকেও যদি তুমি বংশগতির ধারক বাহক বলো, এটা কিন্তু খুব একটা মহাভারত অশুদ্ধের কথা না, কারণ ইটস এ রাইট থিং। কিন্তু মোর কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ক্রোমোজোম, কারণ হচ্ছে ক্রোমোজোম তত্ত্বের 4 নাম্বার পয়েন্ট না কয় নাম্বার পয়েন্টের মধ্যে এই কথাটা ডিরেক্টলি বিজ্ঞানীরা বলে গেছে, ক্রোমোজোম হচ্ছে তোমার বংশগতির ধারক এবং বাহক। কথা বোঝা গেছে? আশা করি। কিন্তু কখনোই আরএনএকে নিয়ে এই মন্তব্য করা যাবে না, আরএনএ কখনোই বংশগতির ধারক এবং বাহক না। যদিও একটু পরে একটা এক্সেপশন শুনলে আমাকে পিটা দিতে লাগবে, সো এক্সেপশনটা আমি একটু পরে বলবো। এই জন্য আপাতত আপনাদের মাইন্ডে আমি এটাই ধরে নিচ্ছি যে আরএনএ কখনোই জিন ক্যারি করে না, অর্থাৎ জিন না থাকলে সে বংশগত চরিত্র ক্যারি করার কোনো প্রশ্নই ওঠে না, বংশগত চরিত্র ক্যারি করার তার কোনো প্রশ্নই ওঠে না, সে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার প্রশ্নই ওঠে না, তার কাজ শুধুমাত্র প্রোটিন সংশ্লেষণ করা। এইভাবে তুমি জিনিসটা চিন্তা করবে আপাতত। এখন আরেকটা জিনিস ক্লিয়ার করি, জিন নিয়ে যেহেতু আলোচনা হয়ে গেছে, আমি জানি জিন নিয়ে আমি আবার একটু মানে আমাদের ক্লাসের মাঝখানে আমরা আবার জিন নিয়ে আমরা কথা বলবো। এখন জিন নিয়ে আসলে বিস্তর আলোচনা হচ্ছে না, আমি জিন নিয়ে তোমাদের প্রিলিমিনারি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছি। দেখো, আমরা যদি ডিএনএ এভাবে চিন্তা করি, এটা একটা ডিএনএ, হ্যাঁ, ধরো এইখানে নিউক্লিওটাইড আছে, আমি চারটা দিতেছি, ওকে দিলাম। এখন খেয়াল করো যে ধরো সেটুসে এইখানে আমি অনেক বড় জুম করে একটা নির্দিষ্ট পার্টিকুলার পার্ট, ধরো এতটুকু অংশ আমার কাছে মনে হয়েছে, এতটুকু অংশ আমি কেটে আনলাম।
এই এতটুকু অংশ ধরো কোনো একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে, ধরো চুলের বর্ণ বা কোনো একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে। তো এই পার্টটাই হচ্ছে বেসিক্যালি একটা জিন, বুঝা গেছে? অর্থাৎ ডিএনএর ক্ষুদ্রতম অংশ যা কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম বা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, সেটাই হচ্ছে আমার আসলে জিন। জিনের একদম ফিজিক্যাল ব্যাখ্যা হচ্ছে এইটা। জিন নিয়ে আরও অনেক সংজ্ঞা আছে, তোমাকে আমি পড়াবো একটু পরে। জিনের বহুতভাবে সংজ্ঞা দেওয়া যায়, বিশ্বাস যদি করো, কিন্তু জিনের আসল বুঝতে গেলে এই সংজ্ঞাটা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে। আমি যে সংজ্ঞাটা সবসময় পরীক্ষার খাতায় লিখে আসছি বা স্টুডেন্টদেরকেও পড়াই সবার আগে, সেটা হচ্ছে ডিএনএর ক্ষুদ্রাংশ। ডিএনএর ক্ষুদ্রতম অংশ বা ক্ষুদ্রাংশ, ক্ষুদ্রতম অংশ বললে সমস্যা, ক্ষুদ্রাংশ বা ক্ষুদ্রতম একক বললেও চলে, ক্ষুদ্রতম অংশ বললে আবার সমস্যা। ক্ষুদ্রাংশ, ডিএনএর ক্ষুদ্রাংশ যা জীবের কোনো বৈশিষ্ট্য, আরে কি সমস্যা, জীবের কোনো বৈশিষ্ট্য প্রকাশ ও বহন করে, অর্থাৎ প্রকাশ করে এবং এটাকে বংশগতভাবে ক্যারি করে, প্রকাশ ও বহন করে। এইভাবে জিনিসটাকে চিন্তা করো, বুঝছো? ডিএনএর ক্ষুদ্রাংশ যা জীবের কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ এবং তা বহন করে। মা থেকে তো আমাদের কাছে আসে বৈশিষ্ট্যগুলো। তাহলে এইটাই হচ্ছে আসলে জিনের আসল ফিজিক্যাল ব্যাখ্যা। এটাতে তুমি বুঝতে পারবা জিন আসলে জিনিসটাকে একটু ফিল করতে পারবা। অনেকে বলবে বংশগতির একক হচ্ছে জিন, অনেক কিছুই রাইট, কিন্তু এইটা দিয়ে তুমি এই সংজ্ঞা থেকে তুমি কখনো জিন কোথায় থাকে কি আছে, তাহলে এখন তুমি নিজে বলতে পারবা জিন যে ডিএনএর ভিতরে আছে, কারণ আমি তোমাকে ডিএনএ কাইটটা দেখাইছি। অর্থাৎ ডিএনএর একটা ছোট অংশ কাইটটা দেখলে তুমি যদি দেখো যে এটা কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ক্যারি করতেছে, বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, এক্সপ্রেস করতেছে, একটা কোনো একটা বৈশিষ্ট্য এক্সপ্রেশন, অ্যান্ড সেটা ক্যারি করে নিয়ে যাচ্ছে একটা স্মল পার্ট, স্মল পার্ট অফ ডিএনএ দ্যাট ইজ ক্যারিং এনি characteristics or that is expressing any characteristics of a animal, living being, তখন সেটা হচ্ছে আমার বেসিক্যালি একটা জিন, বুঝছো? সো তুমি তোমার মতো করে যারা ইংলিশ ভার্সনে তারা একটু এটা দেখে নিও, এই জন্য বলে দিলাম আর কি। আচ্ছা, একটা সেকেন্ড ব্রেক, আমি একটু পানিটা খেয়ে নিই। আচ্ছা দেখো, আমরা বুঝতে পারছি আশা করি যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএর ভিতরে জিন হচ্ছে বৈশিষ্ট্য ক্যারি করে। আমরা অনেক কিন্তু সুন্দর সুন্দর কনসেপ্ট বুঝে ফেলতেছি, বিশ্বাস করো। এই ছোটো ছোটো কনসেপ্টগুলোই তোমার কনসেপ্ট বিল্ড আপ করতেছে, তোমার থিওরি ক্লিয়ার করতেছে। বই পড়তে গেলে তোমার আর কোনো বাধা বিপত্তি পাবা না, সব কিছু তোমার কাছে কেন জানি মনে হবে খুব লিঙ্কিং লাগবে, নাহলে তোমার মুখস্থ লাগবে। যেমন এই একটা বৈশিষ্ট্য পড়ার দিকে আমি অনেক সময় নষ্ট করছি, বাট এটা সময় নষ্ট করে না। ডিএনএ এবং আরএনএর মধ্যে যত ধরনের মিসকনসেপ্ট থাকার কথা সব কিন্তু ক্যারি করতে। যেমন আমি চাইলে এই একটা লাইন ডিরেক্ট বলে চলে যেতে পারতাম, বাট করি নেই। আমি একটু এখানে জিনের ব্যাখ্যায় চলে গেছি, কেন বংশগত চরিত্র বহন করে আর এটা করে না, এই ব্যাখ্যায় আমি চলে গেছি। এখন আসে আমরা আরএনএ প্রকারভেদগুলো নিয়ে আমরা একটু পড়বো। সো আমরা শুরুতে একটু চলে যাই আরএনএ প্রকারভেদ, ওইদিকে চলে আসি। সো আমরা একটু প্রিলিমিনারি কিছু ডিসকাশন দেখি কি বলেছে ভাইয়া। যে নিউক্লিক অ্যাসিডের একটু সংজ্ঞাটা আমরা দেখি। যে নিউক্লিক অ্যাসিডের আচ্ছা, এখানে কোনো লেজার আছে কিনা একটু দেখি। হ্যাঁ, লেজার পেন আছে। আচ্ছা, লেজার পেন, আচ্ছা হ্যাঁ। সো যেই নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান হিসেবে রাইবোজ সুগার থাকে, অন্যতম বেস হিসেবে ইউরোসিল থাকে, তার মনোমার হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আমার মনে হয় না বুঝতে অসুবিধা হওয়ার কথা। এখানে মূলত রাইবোজ সুগারকে ইমফেসিস করছে এবং ইউরাসিলকে ইমফেসিস করছে, যেটা ডিএনএ থেকে এটার মধ্যে আলাদা। অর্থাৎ যে নিউক্লিক অ্যাসিডের এই দুটা জিনিস আছে, সেটাই হচ্ছে আমার রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। তাহলে সংজ্ঞা বানানো কিন্তু খুব কঠিন ব্যাপার না, একদম যে এই সংজ্ঞাটাই লিখতে হবে এমন কোনো কথা নাই। বিশ্বাস করো, শুধু এই দুইটা কথা তুমি সুন্দরভাবে আলাদা করে লিখো, তাইলেই হবে। এখন আসো অবস্থান, খুবই গুরুত্বপূর্ণ। অবস্থানের ব্যাপারে 90% আমি আগেই বলছি, সাইটোপ্লাজমে 90% থাকে আরএনএ এবং বাকি 10% থাকে নিউক্লিয়াসে। তাহলে আমরা এই কথাটাকে একটু হাইলাইট করব। শতকরা 90% থাকে সাইটোপ্লাজমে এবং 10% থাকে অনলি নিউক্লিয়াসে। এই কথাটাকে একটু আমরা প্রাধান্য দিব এবং আমরা লিখে রাখব। যদি সব কিছু এন্ট্রি নাও করি, শুধুমাত্র এই কথাটা এন্ট্রি করব, বুঝা গেছে? সব কোষেই আরএনএ থাকে, আমি যেটা তোমাদেরকে আগেই পড়াই ফেলছি। এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলছি যে ভাবা, ভাইরাস বাদে সকল জীবকোষে ডিএনএ আরএনএ দুইটাই থাকা লাগে কিন্তু, ঠিক আছে? ভাইরাস হচ্ছে আসলেই একটা ইম্পোস্টার ভাই, ওর মধ্যে অনেক গন্ডগোল আছে, অনেক কিছু এক্সেপশন তুমি পাবা ঘুরে ফিরে। আমরা এখনও যখন আলোচনা করব, আমরা আরেকটা জিনিস পাবো এক্ষুনি একটু পরে। আচ্ছা,
এছাড়াও দেখছো কোথায় কোথায় আরএনএ পাওয়া যেতে পারে একটু দেখে নিও, সাইটোপ্লাজম, রাইবোজোম, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া। আমরা এই দুইটার কথা খুব ইম্পর্টেন্টলি বলছি, হ্যাঁ, আর অন্যগুলোর কথা তেমন একটা বলি নেই। আচ্ছা, আরএনএর গঠন। আরএনএর গঠনে একাধিক কিউ আকৃতির ফাঁস বা হেয়ারপিন লুপ থাকে, এবং সেটা হচ্ছে একটা চেইনের মতো বা শিকলের মতো, আমরা অলরেডি পড়ে আসছি। তাহলে আরএনএ সম্পর্কে আমরা যদি বলতে হয়, সেটা বলতে হবে সবসময় এটা হচ্ছে এক সূত্রক, এটা হচ্ছে শিকল বা চেইনের মতো, ঠিক আছে, শিকলের নেই। এবং এখানে আমরা আরেকটা কথা, সুন্দর একটা কথা অ্যাড করতে পারি, যেটা অনেকেই হয়তো জানে না, এই যে হেয়ারপিন লুপ, এইটা তাদের স্ট্রাকচারের মধ্যে একাধিকবার দেখা যায়। ইউ আকৃতির একটা হেয়ারপিন লুপ থাকে, ঠিক আছে, ফাঁস, হেয়ারপিন লুপ বা ফাঁস, এই জিনিসটা থাকে। এই কথাটা তোমরা চাইলে বলতে পারো, ঠিক আছে। এই যে দেখো হেয়ারপিন লুপটাকে দেখো, এই যে দেখো, এই যে মাঝে মাঝে তারা এরকম লুপ গঠন করে, বুঝছো। ধরো আরএনএ যাইতেছে এরকম করে পেঁচাইয়া যাইতেছে, এরকম একটা হেয়ারপিন লুপ করে করে তারা সামনের দিকে আগায়, তাদের একটা এরকম হেয়ারপিন লুপ থাকে, বুঝছো। সো আরএনএ যে মনে করো না এরকম সোজাই মানে সারা জীবন এরকম যাইতেছে এক শিকলের মতো, তা কিন্তু না, মাঝে মাঝে কিছু হেয়ারপিন লুপ থাকে। এটা বোঝানোর জন্যই কিন্তু জিনিসটা দিছে। আরে আচ্ছা, ওকে। তো আমরা আবার আমাদের কনটেক্সটে ফিরে আসি। রাসায়নিক গঠন আমার এটা না বললেও তোমরা পারবা, এটা আমার এখানে আর কোনো ইচ্ছা করে লেখার কোনো দরকারই নেই, কারণ তুমি জানো নিউক্লিওসাইডের মধ্যে পেন্টোজ সুগার হিসেবে রাইবোজ সুগার, আরে সরি এত মনে করতেছে কেন হঠাৎ করে, রাইবোজ সুগার থাকে, নাইট্রোজেনাস বেস হিসেবে এডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন থাকে, ঠিক আছে, আর ফসফরিক অ্যাসিড থাকবে, অর্থাৎ ফসফেট। তাহলে এইগুলো তোমরা জানো, এখানে আমি জাস্ট একটু আবার আলোচনা করলাম। এই যে আসো, এই কথাগুলো আমরা আলোচনা করতেছি, যে আরএনএ থাকবে, এমআরএনএ থাকবে, টিআরএনএ থাকবে, জিআরএনএ থাকবে এবং মাইনর আরএনএ থাকবে। তো আসো যে আমরা একটু মনে করে দেখি তো, আরএনএ থাকতে হচ্ছে রাইবোজোমে, সো এটা কিন্তু এই জন্য রাইবোসোমাল আরএনএ, সরি টু সে, এটা হচ্ছে রাইবোসোমাল আরএনএ। এমআরএনএ মানেটা কি ভাইয়া? মেসেঞ্জার আরএনএ। টিআরএনএ মানেটা কি ভাইয়া? ট্রান্সফার আরএনএ। এখানে বানানটা ভুল লেখা হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত, এটার বানানটা হবে ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার, ঠিক আছে, ট্রান্সফার আরএনএ। ওকে, সো এই আর কি। তো আমরা না এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস বের করে নিয়ে আসতে পারি, যে আসলে কোনটার কাজ কি। আমরা আসলে ট্রান্সক্রিপশন পড়ি নাই বলে আমাদের কাছে এখানে একটু কঠিন লাগবে যে কোন আরএনএর কাজটা কি। আমি এটা একটু বলে দিই। দেখো পার্সেন্টেজগুলো তোমরা একটু পড়ে তোমাদের নিজ দায়িত্বে মনে রাখবা, একটু বই থেকেও চেক দিয়ে নেবা, কারণ এইগুলো আসলে প্রত্যেকবার এডিশন টু এডিশন চেঞ্জ হয়। আমি যদিও এখানে একবারে জিনিসগুলো নিয়ে আসছি, তাও আমি বিশ্বাস রাখি না, মানে কারণ এগুলো আমি লাস্ট এডিশন করতে নিয়ে এগুলোই দেখছি 80 থেকে 90%, 5 থেকে 10% এবং 15%, এই হিসাবগুলো তোমরা মনে রাখবা। কোনটা কত পার্সেন্ট করে থাকে, এটা পরীক্ষায় আসতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও আসতে পারে, কিন্তু এগুলোর কাজ নিয়ে আমরা একটু ছোট্ট করে সংক্ষেপে কথা বলবো। আসো, তো কীভাবে শুরু করা যায়, আমরা একটু ছোট্ট করে ট্রান্সক্রিপশন পড়ায় আসি, নাহলে তুমি কখনোই বুঝবা না। ট্রান্সক্রিপশনে মানে মুদ্রা কথাগুলো বলি। দেখো আমাদের যে রাইবোজোমের কথা চিন্তা করো, এই একটা রাইবোজোম, এই একটা রাইবোজোম, তো রাইবোজোমের এটা হচ্ছে ধরো মানে স্মল ইউনিট বা লাইট ইউনিটটা লাইট সাব ইউনিট, আর এটা ধরো ওই যে ভারী সাব ইউনিট, এটা হলো ধরো ভারী সাব ইউনিট, সে টু সে, এটা হলো ধরো ভারী সাব ইউনিটটা, আর এটা হচ্ছে মুছেই গেছে কী জন্য, এটা হচ্ছে আমাদের ভারী সাব ইউনিট, এটা হচ্ছে আমাদের লাইট সাব ইউনিট। তো শুরুতে হচ্ছে কী হয় জানো, শুরুতে একটা এমআরএনএ এদিক দিয়ে আসে, এইটা হচ্ছে একটা এমআরএনএ, ঠিক আছে, এটা একটা এমআরএনএ। এক সূত্রক করে কেন আঁকছি বুঝতে পারতেছো ভাইয়া? বুঝার কথা, কেন এক সূত্রক করে আঁকছি, বুঝার কথা। আরে লেজারটা অফ হয় না কেন? আচ্ছা, এক সূত্রক করে কেন আঁকছি, বুঝার কথা। এটা হচ্ছে ধরো এমআরএনএ, হ্যাঁ। তো এমআরএনএ যখন প্রবেশ করে এবং তোমার লোয়ার সাব ইউনিট বা লাইট সাব ইউনিটের সাথে যখন অ্যাটাচড হয়, তখন আস্তে আস্তে উপরের ভারী সাব ইউনিটটাও নিচের দিকে নামে এবং এটার সাথে এটা মিলে একটা কমপ্লেক্স গঠন করে বেসিক্যালি ওই টাইমে। তো এটা আসবে, তো আসলো, ভালো কথা। তখন এখানে কিছু এন্ট্রি গেট থাকে, হ্যাঁ, এখানে কিছু এন্ট্রি গেট থাকে। তো এন্ট্রি গেটগুলোর নাম আমি আপাতত বললাম না, এগুলো যেহেতু আমি ট্রান্সক্রিপশন ডিটেলসে পড়াচ্ছি না, আপাতত আমি গেট বললাম না। তো এই এন্ট্রি গেট গিয়ে আমাদের একটা স্পেশাল জিনিস হচ্ছে প্রবেশ করে, যেটার নাম হচ্ছে টিআরএনএ। টিআরএনএটাকে ইজি করে আঁকার চেষ্টা করি আপাতত। এইটা ধরো একটা টিআরএনএ, এটা একটা টিআরএনএ, টিআরএনএ। এই টিআরএনটা এন্ট্রি করে হচ্ছে রাইবোজোমের ভিতরে।
জায়গা আছে, এন্ট্রি পথ আছে, ঢুকে যায় কেমনে কেমনে। আর আমরা একটু মনে করে দেখলে আমরা বুঝি যে এই সবুজ জিনিসটা কিন্তু বেসিক্যালি রাইবোজোমা বলতে পারো, এটাকে চাইলে আমরা বলতে পারি আরআরএনএ, কারণ আমরা জানি যে রাইবোজোমাল আরএনএ বেসিক্যালি আরআরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। আরআরএনএ এবং প্রোটিনের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 1:1 এই প্রপোর্শনে থাকে, অর্থাৎ 50% আরআরএনএ থাকে, 50% প্রোটিন থাকে। অর্থাৎ আমরা প্রোটিন জিনিসটাকে কনসিডারেশন থেকে বাদ দিলে শুধুমাত্র আরআরএনএ দিয়ে কিন্তু আমার রাইবোজোমটা, তাইলে আরআরএনএর ভূমিকাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রোটিন গঠনে আরআরএনএর রোলটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, এবং টিআরএনএও কিন্তু এখানে এসে রোল প্লে করে, এবং এমআরএনএ তো ডিরেক্ট এখানের মধ্যেই হচ্ছে তোমার সব জেনেটিক কোড লেখা থাকে। মানে এই যে দেখো, আমি তোমাদেরকে একটু জিনিস বলে দিই, জেনেটিক কোডে আমরা বারবার যাই না, বাট স্টিল আমাদের অনেকগুলো কথা চলে আসতেছে। এই এমআরএনএর মধ্যেই কিন্তু আমাদের জেনেটিক কোডটা থাকে, এই এমআরএনএর মধ্যেই কিন্তু আমার জেনেটিক কোডটা অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে? তাহলে জেনেটিক কোডটা আমাদের বেসিক্যালি এমআরএনএর মধ্যে আছে। তো এই পুরোটা হচ্ছে এখানে জেনেটিক কোড। কীরকম জেনেটিক কোড? ধরো AGC টি কি হবে? টি ভুলো না, এই যে আমি একটু ভুল করছি, এই ভুল তোমাদের করা যাবে না, টি কখনোই লিখতে পারবো না এখানে। কারণ কি? কারণ তুমি জানো যে ইউরাসিল হচ্ছে থাকবে আমাদের ইয়াতে, কি বলবো, আরএনএতে কখনোই থাইমিন থাকবে না, এগুলো সরে যায়। যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তখন এগুলো এলিমিনেট হয়ে যায়, কিছু এডিটিং হয়। সো এডিটিংয়ের পর্যায়ে এটা হচ্ছে বেসিক্যালি ইউরেসিলগুলো ঢুকে এবং থাইমিন সরে যায়। তাহলে ধরো CCUAAG সাপোজ ধরো, ওকে, হ্যাঁ। তো এটা ধরো একটা কোড, তো ধরো সে টু সে এটা পুরাটা হচ্ছে একটা জেনেটিক কোড। তাহলে জেনেটিক কোডটা কীভাবে পড়তে হবে? বাম দিক থেকে AGCUCCUAAG, এটা আমি একটা বানাইলাম আর কি, হ্যাঁ। কিন্তু কখনোই জেনেটিক কোডে ভুলেও আমি টি দিতে পারবো না, কারণ কি টি থাকে হচ্ছে তোমার ডিএনএতে, আর আমার এমআরএনএ যেহেতু তৈরি হয়ে গেছে, আমাকে এমআরএনএ যে কোড থাকবে অবশ্যই এটা অবশ্যই টি বর্জিত একটা কোড হবে, তাই না? দেখো জিনিসগুলো কিন্তু বেসিক, তোমাকে বুঝতে হবে। এমআরএনএ আমার জেনেটিক কোড আছে, তাহলে এই জেনেটিক কোডটাই কিন্তু আমার বলে দিচ্ছে কোন প্রোটিনটা তৈরি হবে। এটা কিন্তু একটা কোড ওয়ার্ড। তোমরা হয়তো অনেকগুলো মিমস দেখছো, ব্রো কোড। আর ব্রোকে যদি বলি দোস্ত চল রাহা হে না, সো সে টু সে এরকম একটা কিছু বললে ওই তার বউরে বলতে হবে, মানে এটা মানে হচ্ছে আমরা কালকে হচ্ছে গোপন ট্রিপ দিছি, বউকে বলা যাবে না। অর্থাৎ একটা কোড থাকে, ওই কোডের ভিত্তিতে হচ্ছে কী বানাইতে হবে এটা দেখে বুঝে। তো একটা লিস্ট দেওয়া, বাজারে লিস্ট জমা দিছে, এখন এইটা দেখে হচ্ছে প্রোটিন তৈরি করা লাগবে, ঠিক আছে? তাহলে মূল কাঁচামাল কার কাছে? কাঁচামাল হচ্ছে যে মানে এমআরএনএর কাছে। এমআরএনএ হচ্ছে কি বেসিক্যালি কাঁচামাল। এখন আরএনএটা কোন জায়গায়? আরএনএটা বেসিক্যালি হচ্ছে একটা রান্নাঘর। আমি একটু তোমাকে জিনিসগুলো বুঝাই, মানে আমি এখানে কিছু উপমা ব্যবহার করি তোমাদের জন্য। সো উপমাগুলো হচ্ছে এরকম যে বেসিক্যালি রাইবোজোমাল আরএনএ, এটাকে আর রাইবোজোমাল আরএনএ না, এটা না, সরি, কাঁচামাল হচ্ছে এমআরএনএর কাছে। অর্থাৎ এমআরএনএর কাছে হচ্ছে বাজারের লিস্ট, এমআরএনএর কাছে হচ্ছে বাজারের লিস্ট, অথবা আমরা বলতে পারি তার কাছেই হচ্ছে কাঁচামালগুলা। অর্থাৎ বাজারের লিস্ট আছে, সে ওই দেখে কাঁচামালগুলো আনতে বলবে, বাজারের লিস্ট তার হাতে। অর্থাৎ কি কি কাঁচামাল আনতে হবে সেই কাঁচামালের লিস্ট হচ্ছে কার কাছে? এমআরএনএর কাছে। বুঝো, কিন্তু আমি তোমাদেরকে একটু উপমা ব্যবহার করে পড়াচ্ছি এখানে, তোমাদের একটু ইজি হবে। এখন শুনতে কঠিন লাগলো, আমি একটু ইজি করে দিচ্ছি। রাইবোজোমাল আরএনএর কাজটা কি জানো? রাইবোজোমাল আরএনএর কাজ, এর আগে আমরা ট্রান্সফার আরএনএর কাজটা বলি। টিআরএনএর যে কাজটা, এইটা হচ্ছে ভাই বাজারের লিস্ট বা কাঁচামালের লিস্টও আছে, এই কাঁচামালটাকে নিয়ে আসা, কাঁচামালটা বাজার থেকে নিয়ে আসা। দেখো তোমার কাছে শুনতে হাস্যকর লাগলো, এই জিনিসগুলো তোমাদেরকে একটু বলা দরকার আছে। কাঁচামালটা বাজার থেকে নিয়ে আসা, এটা হচ্ছে তার কাজ। কাঁচামালটা কি একটু পরেই শুনবা, উপমাগুলো সব ব্রেকডাউন করবো ভাইয়া। এরপরে আরআরএনএটা হচ্ছে, আমি এই জন্য এটাকে দিলাম 1, এটাকে দিলাম 2, এটাকে দিলাম 3। আরআরএনএর কাজটা কি ভাইয়া? আরআরএনএটা হচ্ছে বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম, বা আমরা যদি বলি একটু ভালো করে বলি, এটা হচ্ছে আমাদের একটা রান্নাঘর।
প্ল্যাটফর্ম কেন বলছি, এখানে একটা ঘর বেসিক্যালি। তো যাই হোক, রান্নাঘর উপমাটা দেওয়াটা এখানে তোমাদের জন্য আরেকটি ইজিয়ার হয়, যে রান্নাঘর এইখানে এসে রান্নাগুলো হবে, কাঁচামালগুলো যখন আসবে, ওগুলো দিয়ে আমরা একটা মাল মশলা দিয়ে আমরা একটা খাবার তৈরি করব, এবং রান্না তৈরি করব। রান্নাঘরে আমার কী হবে? রান্না হবে। রান্না হবে। এই রান্নাটা কি, রান্নার কাঁচামালগুলো কি, এখন ডিসক্লোজ করা শুরু করি। আসো, নাম্বার 1, বাজারের কাঁচামাল জিনিসটা তাহলে কি? কাঁচামাল। সো হু ইজ দ্য কাঁচামাল? কাঁচামালের লিস্ট ওর কাছে। হু ইজ দ্য কাঁচামাল? কাঁচামালটা কে? কাঁচামালটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। ইফ ইউ নো। কাঁচামালের লিস্ট, কাঁচামালটা হচ্ছে এখানে অ্যামিনো অ্যাসিড। এখানে একটা অ্যামিনো অ্যাসিড, 2টা অ্যামিনো অ্যাসিড, 3টে অ্যামিনো অ্যাসিড, এরকম অ্যামিনো অ্যাসিডের পলিমার হয়ে কী তৈরি হয় বলো তো ভাইয়া? প্রোটিন। তাইলে দেখো, ব্যাপারটা বুঝো, এই কাঁচামাল হয়ে লিস্ট হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাইলে ওই জেনেটিক কোড, তাহলে কাঁচামালের লিস্টটা কে? কাঁচামালের লিস্ট হচ্ছে জেনেটিক কোড। কাঁচামালের লিস্ট মানে হচ্ছে জেনেটিক কোড। এই লিস্ট দেখে বুঝার ক্ষমতা সবার নাই, তো যার বুঝার ক্ষমতা আছে সে কিন্তু এই কাঁচামালের লিস্ট দেখে তোমার এই কাঁচামালগুলো আনবে। তাহলে কাঁচামালটা যে বাজার থেকে আনবে, এটা বুঝার ক্ষমতা কার আছে? অর্থাৎ এই জেনেটিক কোডরে রিড করার ক্ষমতা কিন্তু সবার নাই। ওই যে ব্রো কোড সবাই জানে না, যে যার কাছে ওই ব্রো কোডের বইটা আছে সেই জানে যে আসলে ব্রো কোড কোনটা দিয়ে কী বুঝাইছে। তাহলে এই টিআরএনএ ওই কোডটা রিড করার ক্ষমতা রাখে। তাহলে ওই কাঁচামালের লিস্টটা পড়ার ক্ষমতা রাখে হচ্ছে টিআরএনএ, এবং সে ক্ষমতা শুধুমাত্র পড়ার রাখে এমন না, সে পড়ে যখন বুঝে সে কাজটাও করে, অর্থাৎ বাজার থেকে কাঁচামালগুলো নিয়ে আসে, অর্থাৎ সে ট্রান্সফারের কাজটা করে, অর্থাৎ অন্য জায়গায় কাঁচামালগুলো আছে, অ্যামিনো অ্যাসিডগুলো আছে, ঠিক আছে, ওইখান থেকে নিয়ে আসে। ধর এখানে আসে, এখান থেকে এখানে নিয়ে আসে, এখান থেকে এখানে নিয়ে আসে, অর্থাৎ সবগুলোকে জড়ো করে রান্নাঘরে নিয়ে যায়। এখন রান্নাঘরের কামটা কি? রান্নাঘরে নিয়ে যায় অ্যামিনো অ্যাসিডগুলোকে। এ রান্না করার কাজটা কি? রান্না করে ভাইয়া? অলরেডি বুঝে গেছো, প্রোটিন। দেখো জিনিসটা সোজা, আবার বলি, দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে শুরুতেই কাঁচামালের আমার একটা লিস্ট আছে, বাজারের একটা লিস্ট আমি ধরাই দিলাম। বাজারের লিস্টটা হচ্ছে আমার জেনেটিক কোড। এই জেনেটিক কোড রিড করার ক্ষমতা সবার নাই, কারণ এই যে কাঁচামাল কোনটা দিয়ে কী বুঝাইছে এটা কেউ বুঝতে পারবে না। টিআরএনএ কাছে ওই রিড করার একটা জিনিস আছে। আচ্ছা, এটাও একটা মজার একটা বিষয়, যে মানে কোড রিড করার ক্ষমতা সে কেমনে পাইলো? কোড রিড করার ক্ষমতা তাকে কে দিছে? ক্ষমতা কেমনে পাইলো? কোথার থেকে আসলো? কোড রিড করার তার কাছে একটা ক্ষমতা আছে। ওই কোডটা রিড করে সে বুঝে যায় এইটা এই কাঁচামাল, ওটা ওই কাঁচামাল আনতে হবে বাজার থেকে, এগুলো। তাহলে ক্ষমতাটা পাইছে হচ্ছে তার একটা স্পেশাল অ্যান্টিকোডন লুপ বা ফাঁস আছে। ওই অ্যান্টিকোডন লুপের মাধ্যমে আসলে ওর এই বিশেষ ক্ষমতাটা আছে, যে ও জেনেটিক কোডটা রিড করতে পারে। খুব চরম একটা জিনিস কিন্তু, হ্যাঁ। তো রিড করে সে হচ্ছে ট্রান্সফার করে জিনিসগুলা, কাঁচামালগুলোকে ট্রান্সফার করে, অ্যামিনো অ্যাসিডগুলোকে প্রপার স্থানে স্থানান্তরিত করে। আমি এগুলোর কাজগুলো আপাতত এখন লিখলাম না, তোমরা সাইডে বসাই নিও, আমি তোমাকে স্লাইডের মধ্যে লেখা আছে ওখান থেকে বসাইতে বলবো। তারপরে এমআরএনএ কাজও গেল, টিআরএনএ কাজও গেল, আরএনএর কাজও আসতেছে, আরএনএর ক্লাস। তাহলে সে হচ্ছে রান্নাঘর, যেখানে আইসা সবাই মিলা এখন ওই কাঁচামালগুলারে নিয়ে প্রোটিন বানাবে, অ্যামিনো অ্যাসিডগুলারে নিয়ে প্রোটিন বানাবে। অ্যামিনো অ্যাসিড এগুলোরে নিয়ে কী বানাবে? প্রোটিন বানাবে। বুঝার আর বাকি রইল না। তাহলে আমরা এই তিনটা নিয়ে, আমাদের তিনটা মেইন আর নিয়ে আমাদের কিন্তু কনসেপ্ট আশা করি আমাদের 90% প্লাস ক্লিয়ার, ঠিক আছে। আমরা ওই বিটগুইটটা খুব কঠিন ট্রান্সক্রিপশন না পড়েও আমরা কিন্তু অনেক কিছু বুঝে গেছি। এইটা হচ্ছে বেসিক্যালি তাদের অ্যান্টিকোডন ফাঁস। এবং এখন যেহেতু কোডনের কথাটা চলে আসছে, আমরা একটু কথাগুলো বলতেই হবে, কিছু করার নাই। প্রতিটা 3টা জিনিস নিয়ে হচ্ছে একটা ট্রিপলেট গঠন হয়। এক একটা ট্রিপলেট, এগুলোকে বলে ট্রিপলেট। এগুলো এক একটা ট্রিপলেট। এখন ট্রিপলেটগুলোকে কোডন বলা হয়। এখন তুমি বলতে পারো ভাই ট্রিপলেট বললে আবার কোডন কেন বলে? ভাই ঘটনা আছে, যে কোনো ট্রিপলেটই কোডন না, ঘটনা আছে। ট্রিপলেট জিনিসটা কি, যে পর 3টা নাইট্রোজেনাস বেসকে একত্রে আমরা ডাকি হচ্ছে ট্রিপলেট। এখন এই ট্রিপলেটটা, এই পুরাটা তো হচ্ছে জেনেটিক কোড। দেখো ব্যাপারটা বুঝো, পুরাটা হচ্ছে জেনেটিক কোড। তার মধ্যে 3টা জিনিস নিয়ে, 3টা নাইট্রোজেনাস বেস, পরপর 3টা নাইট্রোজেনাস বেস নিয়ে যেটা গঠিত, সেটা হচ্ছে ট্রিপলেট।
এখন যে কোনো ট্রিপলেটই তো কোডন না, নাহলে তো কোডন আর ট্রিপলেট এই দুটা নাম আলাদাদের দরকার ছিল না, তাই না? কোডন কখন বলি? যখন সেটা শুধুমাত্র এমআরএনএ থাকে। অর্থাৎ এমআরএনএতে যদি এরকম নাইট্রোজেনাস বেইজের অনেক লম্বা সিকোয়েন্স থাকে, অর্থাৎ যেটা হচ্ছে বেসিক্যালি জেনেটিক কোড, এই জেনেটিক কোডের জাস্ট তিনটা অংশকে নিয়ে আমরা এগুলোকে বলা হয় কোডন। এটা একটা কোডন ধরো, পরে এটা একটা কোডন ধরো, সেটা হচ্ছে কোডন 1, কোডন 2, এখানে আরেকটা আছে কোডন 3, ঠিক আছে? কোডন 3, ব্যাপারটা বুঝছো? তাইলে ট্রিপলেট হচ্ছে পর তিনটা নাইট্রোজেনাস বেস সিকোয়েন্সকে একত্রে ট্রিপলেট বলে। এই সংজ্ঞাটা এইভাবে লিখে রাখো, ঠিক আছে? আর কোডনের সংজ্ঞাটা লেখো যে এমআরএনএতে অবস্থিত, এই কথাটা শুধু অ্যাড করে দাও। এমআরএনএতে থাকলে সেটা হচ্ছে কোডন, বুঝছো? কারণ এমআরএনএ জেনেটিক কোড থাকে, অন্য কোথাও জেনেটিক কোড থাকে না। অন্য কোথাও নাইট্রোজেনাস বেসের সিকোয়েন্স দেখলে যে জেনেটিক কোড বলতে হবে সেটা কিন্তু না, এখানে অনেকগুলা ঘাপলা আছে। আচ্ছা, তাহলে কোডনকে যে রিড করতে পারে, এই তিনটা নাইট্রোজেনাস বেসকে যে রিড করতে পারে, একটা দুইটা তিনটা এরকম তার তিনটা মাথা থাকে, এটাকে বলা হয় অ্যান্টিকোডন। তাহলে এটার নাম হয়ে যাবে অ্যান্টিকোডন। তাহলে বুঝতে পারছো, অ্যান্টিকোডনও তো এক ধরনের ট্রিপলেটের ভাইয়া। দেখো, তিনটা নাইট্রোজেনাস বেস, তাহলে অ্যান্টিকোডনও কিন্তু টেকনিক্যালি একটা ট্রিপলেট, যদিও ডাকা হয় না, কিন্তু টেকনিক্যালি সেও কিন্তু একটা ট্রিপলেট। তাহলে বুঝতে পারছো, ট্রিপলেট হইলে যে সে কোডন হবে এমন কিন্তু না। কোডন হতে গেলে তাকে এমআরএনএ থাকতে হবে, অ্যান্টিকোডন হতে গেলে তাকে টিআরএনএতে থাকতে হবে। কথাগুলো বুঝছো? তাহলে এই অ্যান্টিকোডন এসে রিড করে এইটা ইউ, এটা সি, এটা সি, তাহলে ইউসিসি এটা দিয়ে, এই কোডটা দিয়ে, এই কোডনটা দিয়ে কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করছে, এ যাইয়া তার মাথায় করে এই অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আসে, মাথায় বোঝা করে, বুঝছো? ধরো এটা হচ্ছে 1 নাম্বার টিআরএনএ, তো এরকম অসংখ্য টিআরএনএ 1, টিআরএনএ 2, টিআরএনএ 3 এরকম আসতেই থাকে। দেখো, কোডটা এই সাইডে মানে মুভ করতে থাকে, একদিকে মুভ করতেই থাকে। তো বিভিন্ন টিআরএনএ এসে তার অ্যান্টিকোডনের মাধ্যমে রিড করতে থাকে। কোডন 1কে রিড করছে টিআরএনএ 1, তারপর কোডন 2কে রিড করছে টিআরএনএ 2, এরকম করে করে যাইতেই থাকে। এরকম অনেকগুলো অসংখ্য টিআরএনএ এখানে আসতেই থাকে, এন্ট্রি পথে গেটগুলো দিয়ে ঢুকতেই থাকে। আর আগের টিআরএনএগুলো এক্সিট গেট দিয়ে বের হইতেই থাকে। ব্যাপারটা ইজিলি বুঝো, এখন আর খুব ইয়াতে অলরেডি তোমরা 90% ট্রান্সক্রিপশন অলরেডি ধরে ফেলছো কিন্তু না পড়লেও। তো আসতেই থাকে টিআরএনএ এবং এক্সিট করতে থাকে আগেরগুলা। তো এইভাবে এসে টিআরএনএগুলো সবগুলো কী নিয়ে আসে মাথায় বোঝা করে? অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। কী নিয়ে আসে রে ভাইয়া? অ্যামিনো অ্যাসিড ক্যারি করে নিয়ে আসে মাথায় বোঝা করে, বুঝছো? তো এইভাবে নিয়ে আসলো বোঝায়, তো অনেকগুলো টিআরএনএ এভাবে বোঝাই করে অ্যামিনো অ্যাসিডগুলো নিয়ে আসলো। তো পরবর্তীতে তাদের মধ্যে এই পেপটাইড বন্ধন হয়ে একটা সুন্দর প্রোটিন তৈরি করে ফেলে। বুঝা গেল কি না? একটু কমপ্লেক্স, একটু টাইম লাগবে আমি জানি, মানে একটু ঠান্ডা মাথায় আবার দেখো, বুঝবা। আরও দুটো আরএনএ রয়ে গেছে, জিআরএনএ এবং মাইনর আরএনএ। জিআরএনএর কথাটা শুনলে এখন মাথায় আকাশ ভেঙে পড়বে, সোজা কথা। এটা হচ্ছে এক্সেপশন। বলো তো এক্সেপশন কাকে নিয়ে বলতেছিলাম? ভাইরাস। ইয়েস, ইউ গট দ্যাট। আমরা বলছিলাম কি আরএনএ কখনোই জিন ক্যারি করে না, কথাটা বলছিলাম কি না বলো তো ভাইয়া? বলছিলাম, অবশ্যই বলছি। কিন্তু ভাই, যেই ভাইরাসের আরএনএ ভাইরাস, অর্থাৎ যেই ভাইরাসে শুধুমাত্র থাকেই আরএনএ, আমরা তো বলছিলাম যে ভাইরাস হচ্ছে আরএনএ থাকে অথবা শুধুমাত্র ডিএনএ থাকে, দুইটা একসাথে কখনোই থাকতে পারে না ভাইরাসে। তাহলে যে ভাইরাসে শুধুমাত্র আরএনএ আছে, অর্থাৎ আরএনএ ভাইরাস যেটাকে বলা হয়, এই টার্মটা হচ্ছে আরএনএ ভাইরাস বলে। সো যারা হচ্ছে আরএনএ ভাইরাস শুধুমাত্র তাদের আরএনএ আছে, তো তাদের কি বেঁচে থাকার অধিকার নেই? তাদের কি কোনো জিন থাকবে না? তো তারা কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করবে রে বাবা? তো তাইলে আল্লাহ বলছে যে আচ্ছা ঠিক আছে যাও, আই ব্রেক দ্য রুলস, যে ডিএনএতেই সবসময় জিন থাকবে তোমাদের জন্য, শুধুমাত্র কিন্তু তোদের জন্য আরএনএ ভাইরাস যারা, ব্যাপারটা বুঝো, সবার জন্য না, সবার জন্য না, শুধুমাত্র যারা আরএনএ ভাইরাস গড বলছে বা আল্লাহ বলছে তোদের জন্য আমি রুলসটা ব্রেক করলাম, তোরা তোদের আরএনএর মধ্যে কিছু জিন ক্যারি করতে পারবি,
তোরা তোদের আরএনএতে জিন ক্যারি করতে পারবি, তোরা তোদের আরএনএতে জিন ক্যারি করতে পারবি, কর তোরা আরএনএতে জিন ক্যারি। এখন তারা তো খুশি, তাদের আরএনএর মধ্যে এখন জিন আছে, তাদের আরএনএর মধ্যে জিন আছে। এখন তোমাদের অনেকে কিন্তু মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া জেনেটিক কোড যে এমআরএনএর কথা বললেন, এখন তো আপনি মেজাল লাগিয়ে দিয়েছেন যে জেনেটিক কোড যদি এমআরএনএ থাকে তার মানে তো জিন আছে। না বাবা, জিন আর আসলে জেনেটিক কোড আসলে কমপ্লিটলি সেম জিনিস না। এই দুটা টেকনিক্যাল টার্ম এই কারণে আলাদা করা হয়েছে যে জিন হচ্ছে এই জন্য বলা হয় ডিএনএতে থাকে, আরএনএতে থাকে না। আর এই জিনিসটা একটু বুঝে রাখো, ঠিক আছে? এই জন্য টার্মগুলো একটু ভিন্ন, জেনেটিক কোড জিন, নাহলে কিন্তু ভেজাল লাগতোই, তাই না? এভাবে জিনিসটা জাস্ট চিন্তা করবা আসলে, হ্যাঁ? নাইলে এই জিনিসগুলো তোমাকে অনেক বেশি ভাবাবে এবং পাগল করে দিবে। তুমি এভাবেই চিন্তা করবা যে জিন এবং জেনেটিক কোড দুটা জিনিস কিন্তু আলাদা। জিন থাকবে সবসময় সর্বদা নর্মালি ডিএনএতে, আর জেনেটিক কোড অন্য জিনিস, এটা আমি এমআরএনএতে পাইতেই পারি, কোড এটা এমআরএনএতে আমি পাইতেই পারি, ঠিক আছে? ওকে, এমআরএনএতে আর জেনেটিক কোড জিনিসটা কি, এমআরএনএতে আমি যে বেস সিকোয়েন্সগুলো পাইলাম, এই যে লম্বা পুরাটা বেস সিকোয়েন্স, এই যে পুরাটা বেস সিকোয়েন্স, মুছে দিয়ে আবার এই পুরাটা যে বেস সিকোয়েন্স পাইছি, পুরাটা লম্বাটা, এই পুরাটা হচ্ছে আমার একটা জেনেটিক কোড। এটা জাস্ট ছোটো ছোটো তিনটা অংশ নিয়ে হচ্ছে আমার কোডন, বুঝছো? জিন, জেনেটিক কোড, কোডন এগুলোর মধ্যে আর পেস লাগানো যাবে না, আমি বারবার কিন্তু বললাম। এরপর আর পেস লাগালে আমার কিছু করার নেই। তাহলে আরএনএতে যদি জিন ক্যারি করে, সে তো খুশিতে বলবে আমি হচ্ছে জি আরএনএ। কেন? সে হচ্ছে জেনেটিক আরএনএ, সে কি জেনেটিক আরএনএ, অর্থাৎ তার মধ্যে জিন ক্যারি করে। এই আরএনএ জিন ক্যারি করে, এই আরএনএ জিন ক্যারি করে, অন্য কোনো আরএনএ জিন ক্যারি করে না। আর এই এক্সেপশনটা শুধুমাত্র কিছু আরএনএ ভাইরাসের জন্যই, মানে আরএনএ ভাইরাসগুলোর জন্য বিধাটা আসলে রুলস ব্রেক করছে, আর কারোর জন্য না, বুঝছো? এই জন্য জি আরএনএ পাই। মাইনর আরএনএ কী জিনিস আমরা একটু সামনে আগাইলেই আমরা দেখবো, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। আমরা আসি এখন, আমরা একের পর এক কাজগুলো আমরা একটু দেখি, স্লাইডে কী বলছে বা তোমাদের বাংলা ভাষায় বইগুলোতে কী বলছে আমরা সেটাই বলি। রাইবোসোমাল আরএনএ কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। আচ্ছা, ওকে, তাহলে এটা হচ্ছে রাইবোসোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সো এইটা হচ্ছে আমাদের কাজ নাম্বার 1। এটা আসলে বলা উচিত কি, কাজ অনেকগুলো অংশ ভাগ করা উচিত। কাজ হচ্ছে রাইবোসোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আমরা জানি রাইবোসোম আরএনএ প্লাস প্রোটিন দিয়ে তৈরি, এটা হচ্ছে 1। 2 নাম্বার কাজ আমাদের বলা উচিত ছিল যে প্রোটিন সংশ্লেষণ করে, এটা আসলে ডিরেক্ট বলা উচিত না। এটার থেকে ভালো উচিত কি, যে বলা উচিত যে প্রোটিন সংশ্লেষণের সকল কাঁচামালগুলো এখানে একত্রিত হয়। এটা একটা, ইট অ্যাক্টস অ্যাজ এ প্ল্যাটফর্ম for assembling all amino acid to form প্রোটিন। অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ করতেছে, কিন্তু এই জিনিসটা আমাকে বুঝতে হবে, এই নিজে গিয়ে প্রোটিন সংশ্লেষণ করতেছে না, কারণ এমআরএনএর কাছে ওই লিস্ট আছে। সো এমআরএনএকে আরও বড়, মানে কী বলবো, ক্রেডিট দেওয়া উচিত। আমি আরএনএকে বলবো জাস্ট এটা একটা বেসিক্যালি রান্নাঘর, এটা একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। অর্থাৎ আমি কাউকে একটা রুম ভাড়া দিলাম যে দোস্ত যা মন চাই কর এই রুমে, আবার তোমরা উল্টাপাল্টা মনে করো না, এটা সায়েন্স প্রজেক্টের জন্য। এখন পোলাপাইনের কাছে তো আবার সায়েন্স প্রজেক্ট অন্য কিছু জিনিস, যাই হোক। তো তোমাদের সায়েন্স প্রজেক্টের জন্য হচ্ছে একটা রুম ভাড়া দিলাম, রুম দিলাম, বা আজি এই রুমের মধ্যে তোরা কী করবে এটা তোদের বিষয়। এখন সে একজন বিজ্ঞানী বা কয়েকদল বিজ্ঞানী হচ্ছে যে অনেক বড় কিছু আবিষ্কার করছে, তারা কি এসে বলবে যে ভাই সামিউল ভাই আমার রুম ভাড়া দিছে, এই জন্য এই রুমের মধ্যে কাজ করে আমি এই কাজটা করতে পারছি, তাই মানে ক্রেডিটের 1 নম্বরে আমি সামিউল ভাইয়ের নাম রাখবো। তোমরা কিন্তু করবা না, ঠিক আছে? তোমরা কিন্তু করবা না। তোমরা ঠিক আছে ভাই, আমাদের উৎসাহ দিয়েছে, ভাই আমাদের রুম দিয়েছে, আমাদের থাকার জায়গা দিয়েছে, আমরা যখন খেতে পারিনি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এই আর কি। তাহলে যে রোল প্লে করছে সেটা তাকে অনেস্টলি বলা উচিত। সো অ্যাক্টস অ্যাজ এ প্ল্যাটফর্ম ফর অ্যাসেম্বলি অর দ্য অ্যামিনো অ্যাসিড টু ফর্ম প্রোটিন। সো এটা জাস্ট একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে মানে এইটাও আরেকটু বলে দেওয়া উচিত যে ইন্টারাকশনের জন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে। অর্থাৎ এই একটা প্ল্যাটফর্মে এসে কিন্তু তোমার এমআরএনএর সাথে টিআরএনএর কন্ট্যাক্ট হচ্ছে, আবার আরএনএর ভিতরে জিনিসটা হচ্ছে, অর্থাৎ অনেকগুলো আরএনএর মধ্যে কিন্তু এখানে কন্ট্যাক্ট হচ্ছে বা ইন্টারাকশনের একটা প্লেস। সো অ্যাক্টস অ্যাজ এ প্ল্যাটফর্ম ফর ইন্টারাকশনস অফ ভেরিয়াস কাইন্ডস অফ এমআরএনএ, হ্যাঁ, অ্যান্ড অ্যাসেম্বলিং অল দ্য অ্যামিনো অ্যাসিডস টু ফর্ম প্রোটিন। আচ্ছা যাই হোক, আর কমপ্লেক্স না করি জিনিসটাকে, আর কমপ্লেক্স করলে মাথা ঘুরাবে এখন। ওকে, বুঝা গেছে?
আচ্ছা 70S কোন 3টা RNA থাকে তোমাদের পড়াইছি, কোন 3টা RNA থাকে 80S রাইবোজোম, এটা তোমরা জানো, এগুলো তোমাদের রাইবোজোম পড়ানোর সময় পড়াইছি। আচ্ছা মেসেঞ্জার RNA আমি আগেই বলছি 5 to 10% থাকে, আর 15% TNNA। আচ্ছা আর বেশিরভাগ RNA হচ্ছে যে rRNA, যেটার পার্সেন্টেজ বলছে কত 80 থেকে 90 মনে হয় না, হ্যাঁ 80 থেকে 90, 5 থেকে 10 হচ্ছে mRNA আর 15% হচ্ছে TNNA। হ্যাঁ সো পার্সেন্টেজগুলো মনে রাখবা। আচ্ছা তারপরে আসো এটার অবস্থান কোথায়, অবশ্যই নিউক্লিয়াসে, কারণ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে পড়ে যায়। হ্যাঁ এইটা একটু ব্যাপারটা আমি তোমাকে বুঝাই। দেখো ব্যাপারটা কীরকম, যে আমরা তো বলছি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আর ডিএনএটা থাকে হচ্ছে ক্রোমোজোমের ভিতরে। হ্যাঁ সো ক্রোমোজোমের ভিতরে কিন্তু ডিএনএটা থাকে, পরবর্তীতে যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, তো এমআরএনএটা কিন্তু বের হয়ে যায় ক্রোমোজোম থেকে। ক্রোমোজোম থেকে বের হয়ে কই যাবে, ক্রোমোজোম তো আসে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, তাহলে নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে এমআরএনএটা বের হতে হয়। এবং তোমাদেরকে মনে করলে, তোমরা একটু মনে করলেই আর তোমাদের কথা মনে পড়ার কথা এটা, যে আমরা বলতাম কি যে আমাদের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের ভিতরে কিছু ছিদ্র আছে, মনে আছে নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার ছিদ্র। এই ছিদ্রগুলো কেন রাখছে বিধাতা, কারণ এই ছোট ছিদ্রটা দিয়ে যাতে এমআরএনএটা বাইর হওয়ার সুযোগ পায়, এই এমআরএনএটা বাইর হওয়ার সুযোগ পায়, এই জন্যই ছিদ্রগুলো রাখছিল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ওকে, এটা নিউক্লিয়াস ধরো। তাহলে আমাদের এই ক্রোমোজোম থেকে যখন আমার ডিএনএগুলো তৈরি হলো, সরি ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হলো, এই এমআরএনএটা এই নিউক্লিয়াস স্কেপ করে বের হয়ে যেতে হবে। তাহলে এই নিউক্লিয়াস স্কেপ করে বের হইতে হইলে আমার এই ছিদ্রগুলো দরকার, তাহলে নিউক্লিয়ার ছিদ্র দিয়ে এমআরএনএগুলো বের হয়ে যায়। ওকে আচ্ছা, এমআরএনএ হচ্ছে লম্বা চেইনের মতো। আচ্ছা এটা দুইটা অংশ আছে বেসিক্যালি, 5' লিডার এবং 3' টেইলার, এই দুইটা অংশের নাম বলবো, এবং মাঝখানে হচ্ছে কোডিং রিজিয়ন। আচ্ছা খুবই খুবই চমৎকার কিছু কথা বলছে, খুবই কিছু চমৎকার কিছু কথা বলছে। এই যে দেখো এমআরএনএতে যেই বেসিক্যালি, আমি কেমনে বুঝাইতাম, এটা একটা পেজ লাগতো, দাঁড়াও। দেখো একটা জিনিস বুঝো, সেটা হইতেছে কি যে এমআরএনএতে, এটা ধরো একটা এমআরএনএ, এই এমআরএনএতে যা কিছু আছে সব হচ্ছে ইন টোটাল জেনেটিক কোড। সো এই জেনেটিক কোডের অংশ তিনটা বা তিনটা আমরা বলতে পারি। প্রথম অংশ হচ্ছে 5' লিডার, ঠিক আছে, এটা জেনেটিক কোডের অংশ বলতে পারো, অথবা আরও ভালো হয় যেটা এমআরএনএর অংশ এটা। তো এমআরএনএর মধ্যেই জেনেটিক কোড থাকে। হ্যাঁ এই জন্য আসলে এমআরএনএ জেনেটিক কোড খুবই আসলে ওতপ্রোতভাবে জড়িত, আসলে একটাকে বলতে গেলে আরেকটা টান পড়ে চলে আসে। তাহলে প্রথমে কিছু সিকোয়েন্স থাকে, লিডার অংশে কিছু স্পেশাল সিকোয়েন্স থাকে, এগুলো মুখস্থ একদম, এই সিকোয়েন্সগুলোই থাকা লাগে, মানে কিছু রিপিটেড সিকোয়েন্স থাকে। সে টু সে এখানে থাকে লেখা সাকিব, সে টু সে, এই সাকিবটা প্রত্যেকটা এমআরএনএর শুরুতে 5' লিডার হেডের মতো, মানে মাথা এবং লেজ হচ্ছে ফিক্সড, এই সাকিব কথাটা লেখা থাকবেই। ঠিক আছে, এই বেস সিকোয়েন্সটা থাকবেই। তাহলে এই অংশটাকে এই জন্য আলাদা নামে ডাক দেওয়া উচিত না, লিডার, কারণ এই অংশটা হচ্ছে আজাইরা অংশ, এই অংশটা সবার সামনেই থাকে, তো এটা আসলে কোনো কিছু মিনিং ক্যারি করে না, এটা দিয়ে কোনো অ্যামিনো অ্যাসিড আসবে না। তো এই জন্য হচ্ছে 5' লিডার। আচ্ছা আমি মুছে দিই, আজাইরা কথা লেখা থাকলে সমস্যা, মুছে দিই আপাতত। হ্যাঁ 5' লিডার, এবং আমরা জানি যে পিছনের দিকে থাকবে হচ্ছে একটা টেইল অংশ থাকবে, অর্থাৎ এটা লেস থাকবে, মাথা এবং লেস, তো লেস না বলে এটা বলে টেইলার, তাহলে 3' ট্রেইলার না ট্রেইলার, বুঝছো? তাহলে মাঝখানে যতটুকু অংশ রয়ে যায়, মাঝখানে যতটুকুই অংশই রয়ে যায়, পুরা ততটুকু অংশ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোডিং রিজিয়ন। ব্যাপারটা বুঝো, কোডিং রিজিয়ন, এই কোডিং রিজিয়নটাই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাক্টিভ জোন। যদিও এখানে ঘাপলা আছে। কি ঘাপলা ভাইয়া? ঘাপলা হচ্ছে যে কিছু নন কোডিং সিকোয়েন্স থাকে, যেগুলোকে বেসিক্যালি অবশ্যই পরবর্তীতে ম্যাচিওর এমআরএনএ তৈরির সময় এগুলোকে বের করে দেওয়া হয়। তো আমরা নর্মালি চিন্তা করি এখানে কোনো ঝামেলা নাই, এটা এই রিজিয়নটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ অংশ। আমরা যেভাবে চিন্তা করবো এটা হচ্ছে সক্রিয় অংশ, এখান থেকে আমাদের সব কাজ হবে। তাহলে এইখানে যে বেস সিকোয়েন্সগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কাজের সিকোয়েন্স, এখান থেকে আমাদের অ্যামিনো অ্যাসিডগুলো আসবে, বুঝছো? এগুলো হচ্ছে আমাদের কাজের জিনিস। ধরো এই তিনটা, এই তিনটা, তো এরকম হচ্ছে কোডন 1 2 3, তো এরকম করে ব্যাপারটা বুঝো, ঠিক আছে? তাহলে কোডিং রিজিয়নে যে কোডন মানে পরপর তিনটা বেস সিকোয়েন্স আছে, এগুলো হচ্ছে যেই ট্রিপলেটটা আছে সেটাকে আমরা ডাকবো হচ্ছে কোডন। ওকে, বুঝা গেছে, আমরা বুঝছি। তাহলে কোডনটা শব্দটা সবসময় শুধুমাত্র আমরা ইউজ করবো এমআরএনএতে, আর অন্যান্য জায়গায় আমরা ট্রিপলেট ইউজ করে দিব।
আর টিআরএনের ক্ষেত্রে অ্যান্টিকোডন ইউজ করব। আচ্ছা, তো এটার কাজটা কি ভাইয়া? এটার কাজ হচ্ছে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে ক্যারি করা, এইটা হচ্ছে কাজ। তাহলে তার কাজ হচ্ছে, আমি দেখো বাংলায় দেখো মেসেঞ্জার শব্দটাকে ভাঙলে হচ্ছে বার্তাবাহক, বার্তাবাহক। তাহলে এইটাই বলে দিবা, যা এটাকে বাংলা বলে যেটা আসবে, অর্থাৎ এটা বার্তা ক্যারি করে, অর্থাৎ তার কাছে বাজারের লিস্ট, সে হচ্ছে গিয়ে মানে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে গিয়ে এই বাজারের লিস্টটা ধরায় দেয়, সেই বার্তাটা ক্যারি করে যে এই জিনিসগুলো আনতে হবে ভাইয়া। এখন যেহেতু সিকিউরিটির মামলা আছে, সেই জন্য এটা কোড ওয়ার্ডে আনে, ঠিক আছে, বার্তাবাহক, ঠিক আছে। তাহলে এরপরে কার কাজ কি? রাইবোজোম এবং টিআরএনএর সাহায্যে অ্যামিনো অ্যাসিডের অনুক্রমে শৃঙ্খল তৈরি করা। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড অনুক্রমে ওই যে প্রোটিন সংশ্লেষণে তারপরে কাজ করা, অর্থাৎ টিআরএনএর সাহায্য নিয়ে এবং রাইবোজোম অর্থাৎ আরআরএনএর সাহায্য নিয়ে আমার প্রোটিন সংশ্লেষণ করা। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে প্রোটিন সংশ্লেষণ করা ডিরেক্ট কথাটা বলা উচিত না, কারণ ডিরেক্ট কথাটা বললে এখানে আসলে ভুল হয়। কারণ আরআরএনএর একটা রোল আছে, টিআরএনএর একটা রোল আছে এবং এমআরএনএর একটা রোল আছে। প্রত্যেকের রোল হচ্ছে আলাদা, কিন্তু ইন টুগেদার তারা একসাথে হয়ে কিন্তু এটা প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে আমরা যখনই তাদের কাজ নিয়ে আলোচনা করব, তাদের লাস্ট পয়েন্ট, যে আমাদের পুঁজি শেষ হয়ে যাওয়ার পর লাস্ট পয়েন্ট এটাই বলবো, তারা প্রোটিন সংশ্লেষণ করে। বাট এই কথাটা এইভাবে বলবো, ধরো আমি এমআরএনএ কথা বলতেছি, সরি অর্থাৎ মেসেঞ্জার আরএনএ কথা বলতেছি, তাহলে বাকি দুইটা আরএনএ আরআরএনএ এবং টিআরএনএর সাহায্যে তারা অ্যামিনো অ্যাসিড অনুক্রমে শৃঙ্খল তৈরি করে। এটা মানেই তো হচ্ছে প্রোটিন তৈরি করে। অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল মানে কি? প্রোটিন। সো এই কথাটা আমরা এইভাবে বলবো যে বাকি দুইটার সাহায্য নিয়ে প্রোটিন সংশ্লেষণ করে, যাতে ডিরেক্ট না বলে ফেলি টিআরএনএ কথা বলতেছি, ডিরেক্ট যাতে না বলে ফেলি প্রোটিন সংশ্লেষণ করে, এমআরএনএ কথা বলতেছি ডিরেক্ট যাতে বলে না ফেলি প্রোটিন সংশ্লেষণ করে। আমরা বলবো যখন এমআরএনএ কথা বলতেছি, বলবো যে বাকি দুইটার সাহায্য নিয়ে এটা অল টুগেদার প্রোটিন সংশ্লেষণ করতেছে। তাহলে তুমি এটা কনসেপচুয়ালি সাউন্ড। ওকে, বেশি কথা না বাড়াই, কনসেপ্টের জন্য হয়েছে। ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএর কাজটা কি ভাইয়া? এমআরএনএতে স্থানান্তর করেছে। কি বলছে? যে সকল আরএনএ জেনেটিক কোড অনুযায়ী এক একটা অ্যামিনো অ্যাসিড এমআরএনএতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। তাহলে মূল কথা হচ্ছে স্থানান্তর করা, ট্রান্সফার করা। তাহলে এক একটা অ্যামিনো অ্যাসিডকে জেনেটিক কোড ধরে অনুযায়ী এক একটা অ্যামিনো অ্যাসিডকে স্থানান্তর করা হচ্ছে তার মূল কাজ। বুঝছো? কোথায় স্থানান্তর করবে? অ্যামিনোতে। আচ্ছা, হলো এত ধরনের থাকে, 15% টিআরএনএ, এটা ইম্পর্টেন্ট, 90টা নিউক্লিওটাইড থাকে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ লুপ হচ্ছে অ্যান্টিকোডন লুপ। দেখো এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো টিআরএনএর গঠনটা হয়তো তোমার পরীক্ষায় ছোট করে আসতেও পারে, সো এই জন্য বলবা যে লবঙ্গ মডেল বা হচ্ছে গ্লোবাল লিফ মডেল। তো টিআরএনএর গঠনটা একটা মডেল অনুযায়ী ব্যাখ্যা করা হয়। সো সেই মডেলটার নামটা একটু কঠিন, গ্লোবাল লিফ মডেল বা লবঙ্গপত্র। তো এই মডেল অনুযায়ী হচ্ছে 5টা বাহু থাকবে টিআরএনএর: অ্যামিনো অ্যাসিড বাহু, টি বাহু, ডি বাহু, অ্যান্টিকোডন বাহু এবং অতিরিক্ত বাহু। অতিরিক্ত বাহু সবার থাকে এটা না, থাকতেও পারে নাও থাকতে পারে। সো এরকম 5টা অংশ থাকতে পারে। তাহলে 5টা বাহু বা 5টা অংশ নিয়ে আসলে একটা টিআরএনএ গঠন হয়। দেখো কোনটা কি একটু চিনতে হবে আমাদের। এই ছবিটার দিকে আমরা একটু তাকাবো, তাইলে আমরা মনে হয় চিনে যেতে পারবো খুব ইজিলি। ফার্স্ট অফ অল আমরা ডি লুপের দিকে তাকাই। দেখো ডি লুপ, দেখো বাম দিকে আছে। তো তুমি চিন্তা করতে পারো বাম দিকে মানে তো ছবির ডান, মানে ছবির বাম মানে তো এমনি ডান। তো তুমি চিন্তা করো ডান দিকে ডি লুপ, তাহলে বাম দিকে যে মানে ডান দিকে যে লুপটা আছে সেটা হচ্ছে টি লুপ। অনেক সময় এটা টি লুপ এবং একটু ডিটেলস এটা টি সাই লুপ বলা হয়। এটা মনে হয় সাই চিহ্নটার নামও ভুলে গেছি, যাই হোক। তো এরকম এই চিহ্ন, এই T5C লুপ বলা হয়। তাহলে 2টা লুপ আমরা পেয়ে গেছি। তারপর এটা হচ্ছে আমাদের অ্যান্টিকোডন লুপ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট লুপ, কারণ এই লুপটা না থাকলে টিআরএনএর কোনো কাজ নাই। কারণ এই লুপের মধ্যে আমার এরকম 3টা অ্যান্টিকোডন থাকে, ঠিক আছে, এরকম 3টা অ্যান্টিকোডন থাকে। তো 3টা নাইট্রোজেনাস বেস থাকে, এই 3টাকে একত্রে অ্যান্টিকোডন বলে। বুঝছো? এই অ্যান্টিকোডন লুপের মাথায় অ্যান্টিকোডন লাগানো থাকে, সোজা কথা। মাঝখানে এরকম ভেরিয়েবল লুপ থাকতে পারে, যেটাকে বলা হয় অতিরিক্ত বাহু। ভেরিয়েবল লুপ এখানে অর্থাৎ ফিক্সড কোনো নাইট্রোজেনাস বেস সিকোয়েন্স থাকে না, এখানে চেঞ্জ হতে পারে নাইট্রোজেনাস বেসের সিকোয়েন্সগুলো, কিন্তু অন্যান্যগুলো ফিক্স। যেমন অন্যান্যগুলো ডি লুপে সবসময় এরকম বেস সিকোয়েন্সে থাকে, টি লুপে সবসময় এরকম বেস সিকোয়েন্সে থাকে। অ্যান্টিকোডন জিনিসটাও হচ্ছে যে মানে একটু আলাদা হয়। অ্যান্টিকোডন আবার ফিক্স না। আচ্ছা, আবার আসো
অ্যামিনো অ্যাসিড বাহু হচ্ছে এটা, এই যে ধরো ব্যাপারটা বুঝো, এই যে এটা অ্যান্টিকোডন বাহু, অ্যামিনো অ্যাসিড বাহু, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু, ডি লুপ, টি লুপ এবং হচ্ছে অ্যান্টিকোডন বাহু, ভেরিয়েবল লুপ। তাহলে 5টা অংশ পাইছো, খুঁজে পাইছো আশা করি। তো আমরা একটা কথা বলবো যে এটার কিন্তু 2টা প্রান্ত আছে, 5' 3' 2টা প্রান্ত আছে। তার মধ্যে 3' এন্ডটা একটু উপরের দিকে থাকে, অর্থাৎ ছোটো জিনিসের ছোটো মরিচের ঝাল বেশি। আবার এই থিওরি দিয়ে আমরা মনে রাখবো যে 3' এন্ডটাই আসলে উপরে থাকে, এবং তার মধ্যে এই কোডটা ফিক্স থাকে, ACC। এটা একটু আমরা মনে রাখবো, অন্য কোড নিয়ে আমরা মনে রাখার দরকার নেই, কিন্তু এটা মনে রাখবো যে টিআরএনএ যে 3' প্রান্তটা একটু উপরের দিকে থাকে এবং সেইখানে ACC একটা ফিক্সড লেখা থাকে, ঠিক আছে। এই ACC নাইট্রোজেনাস বেস সিকোয়েন্সের মাথার মধ্যেই একটা অ্যামিনো অ্যাসিড লাগানো থাকে, এই কারণে এটাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড বাহু, বুঝছো? আচ্ছা, আমরা আর সময় নষ্ট না করি, কারণ এখানে আসলে এমন কোনো কিছু না যেখানে আমাদের অনেক বড় কোশ্চেন আসবে। জেনেটিক জিআরএনএ বা জেনেটিক আরএনএ বংশগত বস্তু হিসেবে কাজ করে, অর্থাৎ এই আরএনএগুলো জিন ক্যারি করে, সোজা কথা হচ্ছে এটা। রোটা ভাইরাস মানে সো এখানে কিছু উদ্ভিদ ভাইরাস বা এখানে কিছু ওই যে আরএনএ ভাইরাসের কথা বলা হয়েছে। মাইনর আরএনএ, সাইটোপ্লাজমের আরএনএ এবং নিউক্লিয় আরএনএ নামে কিছু ক্ষুদ্র আরএনএ পাওয়া যায়, যা কোষে বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো দান করে। এগুলোকে বলা হয় মাইনর আরএনএ। সো মাইনর আরএনএ বেসিক্যালি তাদের কাজ হচ্ছে এনজাইমের মতো, জাস্ট এটা মাথায় রাখবা। তারা হচ্ছে বেসিক্যালি নর্মাল আরএনএর মতো না, তাদের কাজ হচ্ছে অনেকটা এনজাইমের মতো। এই মাইনর আরএনএর কনসেপ্ট থেকেই আসলে একটা জিনিস আসছে যে আমি আমার স্টুডেন্টদের একটা কথা বলি, এটা আসলে তোমরা মনে না রাখলেও খুব একটা অসুবিধা নাই, যে এনজাইম মাত্রই প্রোটিন, এই কথাটা সত্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা মাইনর আরএনএকে কনসিডার না করি। কারণ কিছু কিছু মাইনর আরএনএ এনজাইম হিসেবে কাজ করতে পারে, তো তখন তো জিনিসটা পাল্টে যায়, আরএনএ তো আর প্রোটিন না, তাহলে তখনই জিনিসটা পাল্টে যায় যে এনজাইম মানেই প্রোটিন না, এনজাইমের মধ্যে খুব অল্প কিছু পার্সেন্টেজ, খুবই অল্প কিছু পার্সেন্টেজ প্রোটিন ছাড়াও অন্য কিছু হতে পারে। তাহলে অন্য কিছু কী হতে পারে? আরএনএ। তাহলে কিছু কিছু আরএনএ এনজাইম হিসেবে কাজ করতে পারে। তাহলে এনজাইম 99.99% ক্ষেত্রেই অবশ্যই প্রোটিন হয়, কিন্তু ওই যে 0.001% ওই সব ক্ষেত্রে কিছু কিছু আরএনএ এনজাইম হিসেবে কাজ করতে পারে। সোজা কথা হচ্ছে এটা। এনজাইমের কাঠামো দান করে এনজাইম হিসেবে কাজ করে, এবং আরএনএর মধ্যে এনজাইমে বসিত থাকে, এগুলোকে রাইবোজাইম বলে। সো এই জন্য মানে এনজাইম হিসেবে কাজ করে। সো মাইনর আরএনএর আরেকটা নাম হচ্ছে রাইবোজাইম, এনজাইম রাইবোজাইম। তাহলে এই রাইবোজাইমগুলো কিন্তু বেসিক্যালি প্রোটিন নির্মিত না, এগুলো কিন্তু আরএনএ নির্মিত, এবং সেই আরএনএকে বলা হয় মাইনর আরএনএ। ওকে, আচ্ছা, আরএনএর কাজগুলো আমরা একটু দেখি। যে বিভিন্ন 1 নাম্বার কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, ওই যে 3টা আরএনএ নিয়ে সে টোটালি প্রোটিন সংশ্লেষণ করে। তারপর আমরা আলাদা আলাদা করে বলবো টিআরএনএর কাজ কী, নির্দিষ্ট প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড স্থানান্তরিত করে। আরএনএর কাজ কী এটা বলবো। তারপর হচ্ছে এমআরএনএর কাজ কী, বার্তাটা ক্যারি করে নিয়ে যায়। অর্থাৎ দেখো, এটা টিআরএনএর কাজ, এটা আরএনএর কাজ, এটা হচ্ছে রাইবোনিউক্লিয় প্রোটিন গঠন করে, মানে হচ্ছে রাইবোজোম। আচ্ছা, তাহলে এই দেখো সুন্দর মতো এই 3টা পয়েন্ট, এই যে টিআরএনএ কাজ কি, আরআরএনএ কাজ কি, এমআরএনএ কাজ কি, এগুলো একটু আগের জায়গায় লিখে ফেলো তোমরা। এই জায়গাটায়, এই যে আমি যেখানে একটু উপমা দিছি না, উপমার সাইডে লেখো যে আসল কাজ। এটা তো হচ্ছে উপমা দিয়ে কাজটা পড়াইলাম, উপমা দিয়ে কাজটা পড়াইছিলাম। এখন তুমি ডান পাশে আরেকটা কলাম করে সেখানে তুমি হচ্ছে আসল কাজগুলো লেখো। এমআরএনএ কাজ এটা, ডিএনএ কাজ করে, এইভাবে, ঠিক আছে? ওকে, এগুলো জাস্ট ওখানে নিয়ে লেখো। এছাড়াও আরএনএর কাজ বললে তোমরা এই 4টা কাজে লিখবে ইন টোটাল। আচ্ছা, শেষ আমাদের মোটামুটি একটা স্লাইড, আমরা এখন একটু জেনেটিক কোড নিয়ে আলোচনা করি। দেখো, জিন কি আমি অলরেডি বলে ফেলছি, জিনের সংজ্ঞা আমরা দ্রুত আগাবো। এছাড়াও জিনের একটা সংজ্ঞা হইতে পারে, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম এককে জিন বলা হয়, ঠিক আছে? সো এই সংজ্ঞাটা লিখলেও আসলে কাটবে না, কিন্তু আমার মতে আমি যে সংজ্ঞাটা পড়াইছি ওইটা লিখলে হচ্ছে সবচেয়ে বেস্ট সংজ্ঞা। দ্যাট ইজ দ্য বেস্ট সংজ্ঞা। তো কালে চুজ করতে তো ঠিক আছে। তাহলে আপাতত
জিনের বৈশিষ্ট্যগুলো রিডিং দিয়ে নিও, আমি আর পড়ালাম না। আরে রিডিং এমসিকিউর জন্য একটা বার জাস্ট রিডিং দিয়ে রাখো। একটা কথা আমি বলবো যে ক্রোমোজোমে যে জায়গায় জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। ধরো সেইটুসে আমরা তো জানি যে আমাদের ক্রোমোজোমে জিন থাকে, তাই না? ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে জিন থাকে। তাইলে ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায় আসলে জিনগুলো অবস্থান করে তাকে লোকাস বলা হয়, বুঝছো? ধরো সেইটুসে এখানে একটা জিন আছে, তো এই অবস্থানটার নাম আমি ধরো লোকেশান 1 অর্থাৎ লোকাস 1 বললাম, অর্থাৎ লোকেশান থেকে লোকাস। সেভাবে মনে রাখবা যে জিনের লোকেশান ইকুয়ালস টু হচ্ছে জিনের লোকেশান, কোনো একটা জিনের লোকেশান ইকুয়ালস টু হচ্ছে লোকাস। কোনো একটা নির্দিষ্ট জিন ক্রোমোজোমের যে নির্দিষ্ট একটা জায়গায় অবস্থান করে তাকেই আমরা বলবো ওই নির্দিষ্ট জিনের জন্য নির্দিষ্ট জিনের লোকাস। আমি যেভাবে কথাটা বলছি এক্স্যাক্টলি ওইভাবে করে সংজ্ঞাটা লিখে নাও। যে আমি আবার বলি যে কোনো একটা নির্দিষ্ট জিন ক্রোমোজোমের যে নির্দিষ্ট একটা স্থানে জায়গায় অবস্থান করে সেই স্থানকে ওই জিনের লোকাস বলে। শেষ। জিন প্রকাশের একক। জিন প্রকাশের একক আসলে প্রকৃত কোষ এবং আদি কোষের মধ্যে একটু ডিফারেন্স আছে। আমরা যদি প্রকৃত কোষের কথাই বলি, আদি কোষের ক্ষেত্রে শুধুমাত্র একটাই একক আছে, আমরা একটু পরে আসতেছি। প্রকৃত কোষের ক্ষেত্রে মোটামুটি 4টা একক পাওয়া যায়, র্যাকন, মিউটন, সিস্ট্রন এবং রেপ্লিকন। তাহলে জিন প্রকাশের একক, প্রকাশের একক কিন্তু জিনের একক না, জিন প্রকাশের একক, জিন এক্সপ্রেশন, ইউনিট অফ জিন এক্সপ্রেশন, 4টা জিনিস প্রকৃত কোষে: র্যাকন, মিউটন, সিস্ট্রন এবং রেপ্লিকন। এখন আসি, তোমার এগুলোর এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট। এমসিকিউর জন্য এই জিনিসটা পার্টটা তোমার লাগবে। যেই দুইটা জায়গায় তোমার পেস লাগবে আমি শিওর দিয়ে বলতে পারি, আমার নিজেরও লাগতো, তোমারও লাগবে রেপ্লিকন এবং তোমার র্যাকনের মধ্যে। র্যাকন হচ্ছে জিন রিকম্বিনেশনের একক, আর রেপ্লিকন হচ্ছে রেপ্লিকেশনের একক। সো অনেক সময় প্রশ্ন করা হয় রেপ্লিকেশনের একক কোনটি, র্যাকন, রেপ্লিকন, মিউটন, সিস্ট্রন। সো 4টা অপশন যখন দেওয়া থাকবে, তোমার যখন রেপ্লিকেশনের একক র্যাকন শুরুতে দেওয়া থাকে তখন না তোমার ভুলেই মনের অজান্তেই ভুলে র্যাকন দাগায় ফেলো, ঠিক আছে? কিন্তু তোমাকে মনে রাখতে হবে র্যাকন হচ্ছে রিকম্বিনেশনের একক আর রেপ্লিকন হচ্ছে রেপ্লিকেশনের একক। খেয়াল করলে দেখবা এটার মধ্যে পয়েলো রেপ্লিকেশন আছে, এটার মধ্যে পয়েলো আছে, কিন্তু এখানে তো পয়েলো না, এখানে রিকম্বিনেশন থেকে র্যাকন আসছে জিনিসটা, তুমি বুঝো? এখানে কিন্তু পয়েলো না। তাহলে এটা কিন্তু ভুল করার কথা না, বাট স্টিল তোমরা ভুল করো। জিন মিউটেশনের একক হচ্ছে মিউটন, জিন কার্যের একক হচ্ছে সিস্ট্রন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে বিভিন্ন জায়গায়। যাই হোক, তাহলে জাস্ট নামগুলো পড়ে রাখো, আর লাগবে না কিছু। তারপরে আসো জিনোম। ও মাই গড, জিনোম ব্যাপারটা বুঝো। জিনোম কি? কোনো একটা প্রজাতির কোষে অবস্থিত সব ধরনের একসেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে জিনোম বলে। একসেট ক্রোমোজোম জিনোম বলে। এই একসেট কথাটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা অনেক ভুল করি। দেখো, হ্যাপ্লয়েড একটা কোষকে আমি যদি নিয়ে আসি, সেই হ্যাপ্লয়েড অর্থাৎ এন একটা কোষ, তার মধ্যে কিন্তু একসেট ক্রোমোজোম। ব্যাপারটা বুঝো, আমাদের একসেট ক্রোমোজোম ইকুয়ালস টু কিন্তু 23টা ক্রোমোজোম। একসেট ক্রোমোজোম মানে হচ্ছে সেখানে 23টা ক্রোমোজোম আছে। আর ডিপ্লয়েড মানেই হচ্ছে 2n, অর্থাৎ সেখানে 2n মানে ডাবল সেট ক্রোমোজোম, 2 সেট ক্রোমোজোম। আর আমাদের ক্ষেত্রে সেটা তাহলে 23 দুগুণা 46টা ক্রোমোজোম। তাহলে বুঝো, সেট কিন্তু জিনিসটা অনেকটা মানে তোমাদের কনফিউশন লাগে, মানে এক সেট মানে কিন্তু হ্যাপ্লয়েড কোষের কথা বলে অ্যাকচুয়ালি। তাহলে বাই ডিফল্ট সংজ্ঞাটার মধ্যে আমি যদি হ্যাপ্লয়েড নাও বলে দেই, এটা কিন্তু হ্যাপ্লয়েড কোষের কথা বোঝাচ্ছে। ধরো সেইটুসে একটা হ্যাপ্লয়েড কোষের মধ্যে এন, যেটাকে আমরা বলি হ্যাপ্লয়েড কোষের মধ্যে একসেট ক্রোমোজোম 23টা ক্রোমোজোম, আমি 23টা ক্রোমোজোম তো আঁকতে পারতেছি না, ধরো সেইটুসে আঁকলাম, 23টা ক্রোমোজোম আঁকলাম, ধরো 23টা ক্রোমোজোম আঁকলাম, 23টা ক্রোমোজোম আঁকলাম। ধরো এই 23টা ক্রোমোজোমের সবগুলার ভিতরে যতগুলা জিন আছে, এই একসেট ক্রোমোজোম, কারণ হ্যাপ্লয়েড কোষ নিয়ে যেহেতু কথা বলতেছে, এই হ্যাপ্লয়েড কোষের মধ্যে একসেট ক্রোমোজোম আছে, ডিপ্লয়েড কোষের মধ্যে 2 সেট ক্রোমোজোম আছে। একসেট ক্রোমোজোমের মধ্যে সংজ্ঞাটা বুঝো, একসেট ক্রোমোজোমের মধ্যে অল ক্রোমোজোমের মধ্যে একসেট ক্রোমোজোমে ধরো 23টা আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, তাহলে 23টা ক্রোমোজোমের মধ্যেই যতগুলো জিন আছে, অল জিন, সব জিন কম্বাইন্ড, সব জিনকে একসাথে কি নামে ডাকবো? জিনোম।
তাহলে বুঝছো, জিনের একদম সমষ্টি করে ফেললে যে একটা সামষ্টিক নাম আছে সেটাকে বলা হয় জিনোম। তাহলে বুঝছো, জিন আর জিনোম বেসিক্যালি কাছাকাছি জিনিসই। জাস্ট ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো আমি পরীক্ষার জন্য 5টা রচনা শিখে যাব, তাহলে প্রত্যেকটা রচনাকে বলা হয় এক একটা জিন। ব্যাপারটা বুঝো। আর যে 5টা রচনা শিখে গেলাম, 5টা রচনা পুরো 5টা রচনার একসাথে আমি একটা কম্পাইল বই তৈরি করলাম, এই পুরো বইটা হচ্ছে আমার জিনোম। বুঝছো স্যার, এক একটা চ্যাপ্টার হচ্ছে জিন। এই ধরো তোমার বায়োলজি বইয়ের 24টা চ্যাপ্টার নিয়ে যে বইটা হয়েছে, বা 12টা চ্যাপ্টার নিয়ে যে বই হয়েছে, পুরোটা বইয়ে বলবো হচ্ছে জিনোম। বুঝতে পারছো? আমার মনে হয় ক্লিয়ার, আমার মনে হয় ক্লিয়ার। কিন্তু মাথায় রাখবা তোমরা, জিনোমের সংজ্ঞা বলার সময় অনেকে অ্যাকসেপ্ট ক্রোমোজোমের কথা বলে না। তারা বলে মানে একটা কোষে যতগুলো ক্রোমোজোম আছে সবগুলো ক্রোমোজোমে যতগুলো জিন আছে সবগুলো জিনের সমষ্টিকে একত্রে জিনোম বলে। কিন্তু এটা দুঃখজনক কথা। যতগুলো ক্রোমোজোম আছে এটা কেমন কথা ভাই? তখন তোমাকে আবার হ্যাপ্লয়েড কোষ বলতে হবে, শর্ত আছে। অ্যাকসেপ্ট ক্রোমোজোম বলতে হবে, না হলে হ্যাপ্লয়েড কোষ বলতে হবে। যে কোনো একটা বলে নাও, তাহলে তো সংজ্ঞাটা মাধুর্যতা থাকে। কারণ সংজ্ঞাটার এখানে একটা স্পেসিফিসিটি আছে, এখানে একটা দরকার এই এক সেটের কথা বলে। ডাবল সেটের হিসাব করতে পারবো না। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে যেটা তোমাদের এমসিকিউতে আসবে, যে আমাদের মানুষের সাথে, এটা তোমাদের এমসিকিউতে আসবে, আমি ফর শিওর দিয়ে বলতে পারি, মানুষের জিনের সাথে শিম্পাঞ্জি জিনে 98% এবং গরিলার সাথে 97% মিল আছে। এটা এমসিকিউতে আসার মতো একটা জিনিস, বুঝছো? ড্রসোফিলিক মাছির রং 20টা জিন দ্বারা নিয়ন্ত্রিত, এটা দেখতে পারো, এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, এগুলো দেখতে পারো, আমি যেগুলো দাগাই না সেগুলো খুব একটা ইম্পর্টেন্স পড়বে না। আচ্ছা, এই যে দেখো, আদি কোষের ক্ষেত্রে জিন প্রকাশের একক হচ্ছে একটাই, সেটাকে বলা হয় অপেরন। সেটাকে কি বলা হয় ভাইয়া? অপেরন বলা হয়। অপেরন মডেলের প্রস্তাব দিচ্ছে হচ্ছে এরা। এখন এটার মধ্যে 4টা অংশ আছে, অপেরনের 4টা অংশ আছে: গাঠনিক জিন, প্রোমোটার জিন, অপারেটর জিন এবং রেগুলেটর জিন। ধরো সেটুসে আমি এটা একটু ইজি করে বলার জন্য আমি আসলে এইভাবে মনে রাখতে পছন্দ করি বা মনে রাখাইতে পছন্দ করি। ধরো আমি তোমাদের জন্য ভাই একটা বায়োলজি কোর্স লঞ্চ করলাম, তো প্রথমে জিনিসটা কি গঠন করলাম, অর্থাৎ একটা কোর্স প্লেন সাজাইলাম, এটা একটা মাথায় আইডিয়া নিলাম এবং এটা গঠন করলাম, তাই না? একটা কোর্সের নাম টাম দিয়ে ব্যানারটা দিয়ে এগুলো একটা গঠন করলাম, একটা স্ট্র্যাটেজি গঠন করলাম। দেন আমি কি করলাম, এটা প্রমোশন করলাম, প্রমোটার জিন, উদ্দীপক জিন। ঠাস করে আমি কিন্তু ক্লাস নিয়ে শুরু করি না, কিছুদিন প্রমোশন করছি যে ভাই একটা ক্লাস নিচ্ছি বা কোর্স একটা চালু করছি, ঠিক আছে? সো এরকম করে একটা প্রমোশন চলছে, এটা মানে নর্মাল একটা বিষয়। তারপরে আমরা যদি এখন আসি যে অপারেটর জিন, এইবার ক্লাস শুরু হয়ে গেল তোমাদের, প্রমোশন করে মোটামুটি তোমরা স্টুডেন্ট কিছু আসছো, তখন আমার মনে হলো যে না, আর দেরি করা উচিত না, আমরা অপারেশন শুরু করি। তারপরে মাঝখানে যত স্টুডেন্ট আসবে তো আসলো, ভালো কথা। সো অপারেশন শুরু করে দিলাম, চালক চেন। অ্যান্ড দেন রেগুলেটর, আমরা সিস্টেমটাকে রেগুলেট করতেছি। ধরো তোমাদের ক্লাসের কোথাও প্রবলেম হইলে, ভাইয়া ওই ক্লাস দেখতে পাচ্তেছি না, বা ভাই ওই ক্লাসটা প্রয়োজন, ভাই এটা এরকম কেন হইলো, এই তোমাদের প্রশ্নগুলো উত্তর দিচ্ছি বা জিনিসটাকে আমি আবার রেগুলেট করতেছি। হ্যাঁ, কোনো ক্লাস ধরো সেটা ডিলিট হয়ে গেলে আমি আবার আপলোড করার কীভাবে ব্যবস্থা করবো, সো এইগুলো আমি আবার রেগুলেট করতেছি। সেটাই ব্যাপারটা কি, রেগুলেশন, যে নিয়ন্ত্রণ করতেছি। আবার শুধু ক্লাস দিয়ে চলে গেলেই হলো না, তাই না? তাহলে এই ব্যাপারটাই কিন্তু আমরা এইভাবে সিরিয়ালি মনে রাখতে পারি, এইভাবেই সিরিয়ালটা আমাদের মাথায় রাখতে পারি আমরা চাইলে। গাঠনিক জিন, তারপর হচ্ছে প্রমোটার জিন, তারপর হচ্ছে তোমার অপারেটর বা চালক জিন এবং রেগুলেটর জিন, ঠিক আছে? রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন, বাংলা সহ পড়বা। দেখো, গাঠনিক জিনের কাজ হচ্ছে এনজাইম সংশ্লেষ করা। আসলে সে একা সব কিছু করতে পারে না, নিচের জিনগুলোর একসাথে একটা প্রভাব আছে। গাঠনিক জিন, এখানেও মূলত গাঠনিক জিনটা ওই এমআরএনএর মতো করেই চিন্তা করবা, যার কাছে কাঁচামালের লিস্ট আছে। এইভাবে করে তুমি চিন্তা করবা জিনিসটাকে, বুঝছো? এইভাবে করে তুমি জিনিসটা চিন্তা করবা। যদিও ভাবে চিন্তা এখন করা উচিত না, এমআরএনের সাথে মিলায়ও না, জাস্ট উপমার খাতিরে ধরো, ওর কাছে বাজারের লিস্ট আছে, ও এনজাইম সংশ্লেষ করবে। কিন্তু ও একা করতে পারবে না, প্রোমোটার সিকোয়েন্স আগে উদ্দীপনা দিতে হবে। সেই উদ্দীপনার জন্য একটা জিনিস লাগে, সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইমটা সংযুক্ত হওয়া লাগে। তাহলে উদ্দীপনাটা এখানে কি, আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত হওয়া হইল, উদ্দীপনা পাইলাম। এখন আসো যে আদৌ গাঠনিক যে জিনটা, সেটা না লিখি মুছে দিই, বুঝবা তোমরা। গাঠনিক যে জিনটা, আদৌ যে গাঠনিক যে জিনটা ওইটা ট্রান্সক্রাইব করবে কিনা, অর্থাৎ প্রোটিন তৈরি করবে কিনা, সেটা এটা ডিসিশন নিবে অপারেটর জিন। ডিসিশন নিল, এখন ডিসিশন নিতে তো ভুল হইতেও পারে, তো নিয়ন্ত্রক জিন এসে অপারেটর জিনটাকে আবার নিয়ন্ত্রণ করে।
তাহলে ব্যাপারটা বুঝতেছো? অপারেটর জিনকে রেগুলেটর জিন নিয়ন্ত্রণ করে, অপারেটর জিন নিজে আবার সিদ্ধান্ত নেয় গাঠনিক জিনটা আদৌ এনজাইম সংশ্লেষ করবে কি না। আর যদি এনজাইম সংশ্লেষ শুরু করতে হয় তাকে আবার উদ্দীপনা পাইতে হবে। কতগুলা কাহিনী করে এই গাঠনিক জিনটাই মূলত এনজাইম সংশ্লেষ করে। আমরা যদি একটা কথাই মনে রাখতে চাই, এখানে গাঠনিক জিনের ফাংশনটাই মনে রাখার মতো যে সে এনজাইম সংশ্লেষ করে, শেষ। প্রকৃত জিনের প্রকাশ ঘটে আমরা অনেকগুলো প্রসেসে। ট্রান্সক্রিপশন হয়, কারণ জিনের প্রকাশ জিনিসটা আমরা জিন প্রকাশের একক যেহেতু আমরা বলতেছি, কিন্তু আমরা জিনের একক নিয়ে কথা বলছি না, জিন প্রকাশের একক নিয়ে কথা বলতেছি। প্রকৃত কোষে জিন প্রকাশের একক নিয়ে আমরা কথা বলে ফেলছি অলরেডি। এখন আমরা যদি বলি যে আদি কোষে জিনের প্রকাশ কেমন হয়, এটা নিয়ে আসলে আমাদের ডিটেলস জানা লাগবে না, কিন্তু প্রকৃত কোষে কীভাবে জিনের প্রকাশটা ঘটে সেটা আমাদের জানা লাগবে। সো একটা জিন আছে হচ্ছে ডিএনএর মধ্যে, ডিএনএ থেকে আরএনএ হওয়া লাগবে, অর্থাৎ ট্রান্সক্রিপশন হওয়া লাগবে। ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএটা যে তৈরি হলো, সেই এমআরএনএটা প্রসেসিং হওয়া লাগবে। তারপরে তোমার এই ট্রান্সলেশন হওয়া লাগবে। ট্রান্সলেশনের পরবর্তীতে পোস্ট ট্রান্সলেশনে কিছু মডিফিকেশন করা লাগে, এগুলো তোমরা পড়বা। দেন হচ্ছে তোমার একটা ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে এটাকে ইনহিবিশন বা মানে ফিডব্যাকটা ঠিক রাখা যায়, আসলে সব কিছু চলতেছে কিনা, ওকে কিনা। ফিডব্যাক ইনহিবিশন প্রসেস বলো এটাকে। আচ্ছা, সো এই মোটামুটি 5টা প্রসেসের মাধ্যমে প্রকৃত কোষে জিনের প্রকাশটা ঘটে, জিন এক্সপ্রেশন ঘটে, জিন কীভাবে কীভাবে নিজেকে আত্মপ্রকাশ করবে, জিন কীভাবে নিজের প্রকাশ ঘটাবে। সো আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে জিনগত কিছু পার্থক্য আছে, এগুলো একটু নিজ দায়িত্বে পড়ে নিতে পারো, আমি পড়াবো না কারণ এগুলো দরকার নেই। জেনেটিক কোডে চলে আসি। জেনেটিক কোডে হচ্ছে ডিএনএ ট্রিপলেটে পরপর 3টা বেস সিকোয়েন্সের কোডন বলে। আসলে এটা বলা উচিত না, এমআরএনএর কথাটাই বলা উচিত। এইটা সংজ্ঞাটা কেন এভাবে লিখছে আমি জানি না, বইটা আবারও চেক করবা, বিনীতভাবে অনুরোধ। কারণ হচ্ছে সত্যিকার অর্থে কোডনের সংজ্ঞায় কখন আমরা ডিএনএ শব্দটা ইউজ করি না, এমআরএনএর কথাটাই আমরা বলি আসি বারবার। জেনেটিক কোড কথাটা এমআরএনএ বলতে পারবো, ডিএনএটাও আসলে বলা যায়, কিন্তু কোডন কথাটা আমি ডিএনএর ক্ষেত্রে বলাটা সমর্থন করি না, কারণ কোডন কথাটা স্ট্রিক্টলি হচ্ছে যে এমআরএনএর জন্য থাকে নর্মালি। তো যাই হোক, তো 3টা পর্ব বেস সিকোয়েন্সকে ট্রিপলেটই বলবা কমনলি, আর কোডন বলবো হচ্ছে এমআরএনএতে অবস্থিত, এভাবে করে বলবা যেভাবে বলতে বলছি। ট্রিপলেট বলছে জেনেটিক ইনফরমেশনের মূল একক। আচ্ছা যাই হোক, ট্রিপলেটের সংজ্ঞা এটা কখনোই লিখবা না, ট্রিপলেটের সংজ্ঞা আমি যেভাবে লিখতে বলছি ওইটাই লিখবা, ঠিক আছে? এগুলো যেগুলো কেন লিখতে বলছি এগুলো কারণ আছে। কোডের ভাষা হচ্ছে একমুখী, নিউক্লিক অ্যাসিড প্রোটিন। আচ্ছা, অ্যান্টিকোডন। আচ্ছা, এই যে এটা তোমাদের লাগবে, এটা পড়ে ফেলবা, এটা তোমাদের অনুধাবনেও আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে। আচ্ছা একটা সেকেন্ড, আমি কিছু তোমাদেরকে ইংলিশের টার্মিনোলজি দিই। ক্যারেক্টারিস্টিক্স অফ জেনেটিক কোড না, আচ্ছা একটু ভাইয়া 1 মিনিটের ব্রেক নিচ্ছি, গলা শুকায় একদম কাট হয়ে গেছে। 1 মিনিট, দেন চলে আসতেছি।
ওকে, ভাইয়া ইজ ব্যাক। দেখো, জেনেটিক কোডের আগে আমার মনে হয় কোডন নিয়ে আরেকটু কথা বলা উচিত, না হলে ঝামেলা হয়ে যাচ্ছে। আমরা একটু আসতেছি। কই কোডন, দেখো ভাইয়া, কোডন জিনিসটা হচ্ছে তিনটা জিনিস, তিনটা পরপর বেস সিকোয়েন্স থাকবে, এতটুকু আমরা শিওর। আমাদের কোডনের মধ্যে কয়টা অপশান আছে বসার এই তিনটা ঘরে? আমরা যদি একটু বিন্যাস সমাবেশের আইডিয়াটা এখানে কাজে লাগাই, তোমরা বিন্যাস সমাবেশ হয়তো পড়ো নাই, সামনে গিয়ে পড়বা। এখন কথাগুলো অদ্ভুত লাগলো, বিন্যাস সমাবেশ পড়লে তুমি ভাইয়ার কথা বুঝতে পারতা। যে আমাদের হাতে আসলে অপশান আছে কয়টা এই তিনটা ঘরে বসানোর জন্য? কী কী অপশান আছে? আমরা এডিনিন বসাতে পারি, গুয়ানিন বসাতে পারি, সাইটোসিন বসাতে পারি, ইউরেসিল বসাতে পারি, এই চারটা অপশান। থায়ামিন তো বসাতে পারবো না, কারণ এটা কোডনে থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ, কোডনে থাকবে না। তার মানে কোডন শব্দটা কখনোই আসলে আরএনএর বাদে আসলে উচ্চারণ করা উচিত না। কেন, বুঝতে পারছো তো? কারণ কোডনে যেহেতু কোডন এবং জেনেটিক কোড এই দুটা জায়গায় যেহেতু থাইমিনের কোনো উপস্থিতি পাওয়া যায় না, তার মানে এগুলো ডিএনএতে নাই, কিন্তু এগুলো কিন্তু আরএনএতে মধ্যেই হচ্ছে ডিফিনেশন যেভাবে ডিফাইন করা হয়েছে। এই জন্য আমি বলছি যে আসলে কোডন, জেনেটিক কোড এগুলো আসলে এমআরএনএতে মধ্যেই বলাটা ভালো শোনায়। এটা ডিএনএতে গেলে কিন্তু এখানে কিছু তুমি কনসেপশনাল গ্যাপ খুঁজে পাবা, মানে তোমার যে কেউ সেটা প্রশ্ন করে আটকা দিবে, তাইলে এটা ভাই এরকম কেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এই চারটা আমাদের কাছে অপশান আছে। তাহলে এই ঘরে বসানোর অপশান হচ্ছে 4। ধরো এখানে বসাই ফেলছে হচ্ছে এডিনিন, বসাই ফেলছে এডিনিন। এখন তাইলে কি এই ঘরে আমি গুয়ানিন এবং সাইটোসিন, ইউরাসিল এই তিনটা বসানোর অপশান আছে, নাকি এডিনিন সহ বসানোর অপশান আছে? অবশ্যই এডিনিন সহ বসানোর অপশান আছে, কারণ রিপিট হইতেই পারে, AAG এরকম একটা কোড হইতেই পারে, অথবা AAA এরকম রিপিটেরও একটা কোডন হতে পারে। কোডনের বৈশিষ্ট্য হচ্ছে এমন, অর্থাৎ তিনটা কোডই সেম হইতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে এটা কিন্তু রিপিটেটিভ পারমুটেশন, এটা তোমরা পড়বা বিন্যাস সমাবেশ যখন পড়বা তখন। তার মানে হচ্ছে এখানে অপশান আছে 4টা, এখানেও অপশান আছে 4টা, টোটাল তাহলে কয়টা কোডন হওয়া সম্ভব? 4³ তোমরা যখন বিন্যাস সমাবেশ পড়বা তখন রিপিটেটিভ পারমিশনে দেখবা যে কতগুলো মানে কোড তৈরি করা সম্ভব, সেখান থেকে তুমি দেখবা 4³ তা আমি ইজি করে বলছি যে আমাদের হাতে প্রত্যেকটা ঘরে বসানোর অপশান আছে 4টা, তাহলে 4 4 4 আমরা এগুলো গুণ করে দিব, একই জাতীয় ঘটনা গুণ করে, ঠিক আছে? তো গুণ করে দিলে আমরা এখন পাবো কি, যে 4³ মানে 64। তাহলে 64টা কোডন হওয়া সম্ভব পুরা পৃথিবীতে, মানে যা আছে সব ক্ষেত্রেই 64টা কোডনের উপর তৈরি হওয়া সম্ভব না। তাহলে দেখো গণিত কত সুন্দর, গণিত তোমাকে বলে দিল যে 64 কোডনের উপর হওয়া সম্ভব না। তাহলে বায়োলজি কি বলতেছে, আসো দেখি তো বায়োলজি কি বলতেছে। বায়োলজিও সেম কথা বলতেছে, 64টা কোডন থাকে, কি সুন্দর। তো অনেকে মুখস্থ করে, আমি মুখস্থ করাই না, এটা আমি একটু মজা করে 4³ দিয়ে এটা বের করাই, যে কীভাবে যে আসলে 4³ 64 কথাটা আসলো আমি নিজেই বের করতে পারি, যেহেতু আমি কেন এটা মুখস্থ করব, তাই না? আচ্ছা, মজা করে বের করলাম। এখন মজা আমাদের বের হবে পিছন দিয়া, 61 কোডন ভার্সেস 3টা কোডন, একটু ঝামেলা লাগবে। 3টা কোডন আছে যেগুলো হচ্ছে ননসেন্স কোডন, যেগুলো এরকম কেন হইতেছে ননসেন্স কোডন। ননসেন্স কোডন কেন বলে? কারণ এইগুলো ডাজন্ট মেক এনি সেন্স। আর বাকি 61টা কোডনকে বলা হয় সেন্স কোডন, অর্থাৎ দে মেক সেন্স, দে মেক সেন্স। এই তিনটা একসাথে ট্রিপলেট, এই ট্রিপলেট মানে অর্থাৎ পরপর 3টা নাইট্রোজেনাস বেস সিকোয়েন্স, ধরো AU, এটা হচ্ছে একটা মেক সেন্স তৈরি করে, এটা একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। অর্থাৎ কেন মেক সেন্স করে, এটার আমরা যদি বাংলায় বলি, নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে।
ধরো ইউ দিয়ে একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করলো। আমরা অ্যামিনো অ্যাসিডের নামগুলো আপাতত নিতেছি না, আমি একটা ছক দেখাবো। ভাইয়ারও সব মনে নাই, ভাইয়া তো অতি জ্ঞানী না, এমন না যে একদম সব মনে আছে, তো এই জন্য আর কি। তো দেখাবো ছক, কোনো একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে সেন্স কোডন, কিন্তু ননসেন্স কোনো ওয়াই দে আর ননসেন্স বিকজ দে মেক নো সেন্স, অর্থাৎ কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। সংক্ষেপে লিখি, কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। এখন মজা ব্যাপার হচ্ছে কি, ননসেন্স কোডন তিনটাই হচ্ছে কি কি জানো? UAA, UGA, আচ্ছা UAG, দেখো UAA, UAG, UGA। আচ্ছা আমি একটু উল্টা করে লিখি, হ্যাঁ, আমি যেভাবে মনে রাখতে পছন্দ করি, UAA, UAG, অর্থাৎ এটাকে সরাই জি আনলাম, পরে এদের মধ্যে শাফেল করলাম, ইউ ঠিক রেখে জিএ, অর্থাৎ ইউ সবার মধ্যে আছে, খেয়াল করলে বুঝলা, ইউ সবার মধ্যে আছে, পরের দুইটাতে এ লাগাইছি, পরে এক ক্ষেত্রে লাস্টে জি আনছি, মাঝখানে জি আনছি, শেষ। লাস্টে জি আনছি, মাঝখানে জি আনছি, এটাই পার্থক্য। তাহলে UAG, UAA, UGA, এই তিনটা কোনো সেন্স ক্রিয়েট করে না। তাহলে ওয়াই দে আর মানে তারা কেন আছে সেখানে, মানে এই তিনটা কোডন বিধাটা সৃষ্টি করছে কী জন্য? অবশ্যই বিধাটার অবশ্যই কোনো একটা প্ল্যান আছে। এই তিনটা কোডন বেসিক্যালি হচ্ছে স্টপ কোডন। কেন দে আর স্টপ কোডন? তারা ট্রান্সক্রিপশনকে স্টপ করার নির্দেশ দেয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া জানো তো, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কখন শেষ হবে এটা তো বুঝতে পারে না তারা। আরএনএ বুঝতে পারে না, তারপর হচ্ছে তোমার এই টিআরএনএও বুঝতে পারে না যে কখন গিয়ে আমার এই প্রোটিন বানানো শেষ হবে। তো একটা কোডন দেখার পরে সবাই বুঝতে পারে আল্লাহ স্টপ কোডন চলে আসছে, তার মানে হচ্ছে আমার এই এমআরএনএ সিকোয়েন্স শেষ, তাহলে আমার প্রক্রিয়াটা এখন থামাইতে হবে। ঠিক আছে, তারা এটা বুঝতে পারে। তাহলে স্টপ কোডনের কাজ হচ্ছে ট্রান্সক্রিপশনের শেষ নির্দেশ করা। তাহলে দেখো, ননসেন্স জিনিসেরও কোনো না কোনো একটা সেন্স ক্রিয়েট আছে বেসিক্যালি, বাট স্টিল ননসেন্স বলছে কারণ কোনো একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে তো নির্দেশ করতেছে না, এই জন্য তারা ননসেন্স। বাট তারা একদম কমপ্লিটলি ননসেন্স না, তারা ট্রান্সক্রিপশনের শেষ নির্দেশ করতেছে, সোজা কথা স্টপ করে। তাহলে এই তিনটা কোডনকে আমরা 1000বার মনে রাখবো, কারণ এই তিনটা কোডন 5 স্টার ভাই, বিশ্বাস যদি করো এই তিনটা কোডন তোমাকে মনে রাখতেই হবে। UAA, UAG, UGA, ঠিক আছে, এই তিনটা কোডন হচ্ছে তোমার স্টপ কোডন অথবা ননসেন্স কোডন, একই কথা। আর সেন্স কোডন 100টার নাম মুখস্থ করার কোনো দরকার নাই, কিন্তু একটা মনে রাখবা, সেটা হচ্ছে স্টার্ট কোডনটা মনে রাখবা, যেটা দিয়ে ট্রান্সক্রিপশানে স্টার্ট হয় সেটাকে বলা হয় স্টার্ট কোডন, যেটা দিয়ে ট্রান্সক্রিপশানে স্টার্ট হয় স্টার্ট কোডন। স্টার্ট কোডন হচ্ছে AUG, সেটা শুরুটা কিন্তু এ দিয়ে, আমাদের বর্ণমালা যেরকম এ দিয়ে শুরু, ঠিক তেমনি স্টার্ট কোডনে এ দিয়ে শুরু, AUG হচ্ছে স্টার্ট কোডন। মজার ব্যাপার, সে তো স্টার্ট কোডন, সে স্টার্টকে নির্দেশ করে, সে কি কোনো একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে? অবশ্যই করে। যদি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ না করতো তাহলে তো সে ননসেন্স কোডন হয়ে যেত। সে হচ্ছে স্টার্ট কোডন প্লাস সে আবার সেন্স কোডনও, ঠিক আছে, সে ননসেন্স না। স্টার্ট স্টপ সবসময় যে ননসেন্স হতে হবে তা কিন্তু না, স্টার্টটা কিন্তু ননসেন্স না, স্টার্টটা কিন্তু সেন্স কোডন। সে ম্যাথিওনিন নির্দেশ করে, ম্যাথিওনিন এই অ্যামিনো অ্যাসিডটাকে নির্দেশ করে, ম্যাথিওনিন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, বুঝছো? আমার মনে হয় ক্লিয়ার। তো আর যে 60টা কোডন আছে, এই 60টা কোডন তোমাদের মুখস্থ করার দরকার নাই। স্টিল তোমরা যদি মুখস্থ করতে চাও, আমি তোমাদেরকে কিছু টেকনিক দিব একদম ক্লাসের শেষ পর্যায়ে, বাট এগুলো পরীক্ষা তেমন একটা আসে না ভাই, সত্যি কথা। তো আমরা একটু দেখি এখানে জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল আমি আমার মতো করে কিছু পয়েন্ট বলবো। দেখো, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে এখানে, আচ্ছা দেখা যাচ্ছে না, সরি। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কি ইউনিভার্সালিটি। এইভাবে করে পয়েন্টগুলো মনে রাখো এবং পারলে পরীক্ষার খাতাও লেখো, আর ইংলিশ ভার্সনের জন্য সুবিধা হবে। আরও ইংলিশ ভার্সনে তারা হচ্ছে মানে বেসিক্যালি ইংলিশটাই লিখতে হবে তোমাদের পরীক্ষা, এবং তোমাদের আলিম স্যারের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, এটা আলিম স্যারের বই থেকে তোমরা দেখবা। ইউনিভার্সালিটি মানে হচ্ছে সার্বজনীনতা।
সার্বজনীনতা বলা উচিত না, সর্বজনীনতা শব্দটা বলা উচিত, কারণ সার্বজনীন শব্দের অর্থ হচ্ছে প্রবীণ মানে বয়স্ক যারা, আর সর্বজনীন মানে হচ্ছে সব জনের কাছে। যাই হোক, তারপরেও লিখলাম সার্বজনীনতা, বইয়ে ভুল লেখা আছে, কিছু করার নাই। আমি এখন বাংলা একাডেমির মতো খুব খুঁতখুঁতে হতে পারতাম না। ইউনিভার্সালিটি শব্দের অর্থ হচ্ছে একটা কোডন অল এনিমেল মানে অল লিভিং এনিমেলে বা লিভিং বিইংয়ে, আচ্ছা অ্যানিমেল কেন বলতেছে, অল লিভিং বিইং বলি, অল লিভিং বিইংয়ের জন্য এটা সেম, অল লিভিং বিইংয়ের জন্য সেম একটা কোডন অল লিভিং বিইংয়ের জন্য সেম অ্যামিনো অ্যাসিড নির্দেশ করবে। ঠিক আছে, ধরো সে টু সে আমি যেটা সম্পর্কে আমরা জানলাম AUG, এটা মেথিওনিন নির্দেশ করতেছে। এই মেথিওনিন ভাই সবার জন্য নির্দেশ করবে। ব্যাকটেরিয়ার জন্য AUG মেথিওনিন, এটা আমার জন্য মেথিওনিন, গরু ছাগলের জন্য এটা মেথিওনিন নির্দেশ করবে। সো এইটা হচ্ছে জেনেটিক কোডের ইউনিভার্সালিটি ল। সেকেন্ড লটা হচ্ছে কমালেস। জেনেটিক কোড আর অলওয়েজ কমালেস, মানে এই যে ধরো একটা জেনেটিক কোড চলতেছে, যে সুন্দর করে দেয় না আল্লাহ, চলতেছে, তিনটা হচ্ছে কোডন, এই তিনটা হচ্ছে কোডন, আবার এই তিনটা হচ্ছে কোডন বললাম। এই দেখো তো কোডনগুলোর মাঝখানে কোডন 1, কোডন 2, কোডন 3, এগুলোর মাঝখানে তুমি কি কোনো গ্যাপ খুঁজে পাও? কোনো গ্যাপ নাই, কোনো কমা নাই, কোনো গ্যাপ নাই, কোনো পাংচুয়েশন মার্ক নাই। সো তাদের মাঝখানে কোনো এক্সট্রা কোডন থাকবে না। এটার মানেই হচ্ছে কমালের শব্দ দিয়ে কী বুঝেছি? নো এক্সট্রা কোডন টু সেপারেট। আচ্ছা, আমি ইংরেজি লিখতেছি, তোমাদের অসুবিধা হওয়ার কথা না, বাট অসুবিধা করো না আর কি, তোমরা বাংলা এগুলো লিখতে পারবা। মানে কোনো এক্সট্রা মানে কি অতিরিক্ত কোডন থাকে না। আচ্ছা, নো এক্সট্রা কোডন টু সেপারেট টু কনজারভেটিভ মানে হচ্ছে পরপর, বাংলায় লিখে ফেলিও পারলে একসাথে, টু কনজারভেটিভ কোডনস, অর্থাৎ দুইটা পরপর কোডনের মাঝখানে কোনো কমা কিংবা অর্থাৎ কোনো গ্যাপ নাই, অর্থাৎ কোনো এক্সট্রা কোডন নাই যেটা দিয়ে দুইটা কোডনকে আলাদা করা যায় এভাবে বোঝানোর জন্য। টিআরএনএ এভাবেই রিড করে চলে যায়, মানে জেনেটিক কোডটা এভাবেই রিড করতে হয় যে এই তিনটা হচ্ছে একটা কোডন, এই তিনটা হচ্ছে একটা কোডন, বুঝছো? তারপরে হচ্ছে নন ওভারল্যাপিং। নন ওভারল্যাপিং মানে কি? এই যে ধরো আমি বললাম কি দুইটা কোডনের মাঝখানে কোনো গ্যাপ নাই, কোনো এক্সট্রা কোডন নাই, কিচ্ছু নাই, এটা একটা কথা। তৃতীয় কথা কি বললাম? নন ওভারল্যাপিং, অর্থাৎ কোডন 1 এবং কোডন 2 এর মধ্যে কোনো ওভারল্যাপিং হবে না, অর্থাৎ দুইটা পরপর কোডনের মধ্যে কোনো কমন কোডন থাকবে না। দুটি পরপর কোডনের মাঝে কমন নাইট্রোজেনাস বেস থাকবে না। যেমন আমি তোমাদের ব্যাপারটা বুঝাই, দেখো একই জিনিসটা যদি দুইজনে বাপের সম্পত্তি বলে তাহলে ঝামেলা। ধরো এই একটা কোডনের এও বলছে এই কোডন 1-এর অংশ, আবার এই এ বলছে কোডন 2-এর অংশ, এরকম কোনো ওভারল্যাপিং জিনিসটা হবে না, এই জিনিস কখনো হওয়া সম্ভব না। অর্থাৎ একটা কমন কোডন একটা কমন নাইট্রোজেনাস বেস দুইটা কোডনের অংশ, এটা কখনো হবে না, এই নন ওভারল্যাপিং জেনেটিক কোড। জেনেটিক কোড মানে আমরা কিন্তু কোডনের বৈশিষ্ট্য পড়তেছি অ্যাকচুয়ালি। এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম না যে জেনেটিক কোড বলতে হলে কোডনের কথা আমাকে বুঝে আসতে হবে, কারণ জেনেটিক কোড ইজ নাথিং বাট মানে সামেশন অফ কোডনস। অ্যাকচুয়ালি ওইভাবে বলা উচিত না, সামেশন অফ কোডন ইকুয়ালস টু হচ্ছে কি কোডিং রিজিয়নের পাশেও তো আবার আশেপাশে লিডার ট্রেলার আছে, তাই না? এই হলো ঘটনা আর কি। তারপরে আমরা যদি আসি 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে ডিজেনারেসি বা রিডান্ডেন্সি। এইভাবে আসলে পয়েন্টগুলো আলোচনা করলে ভালো। রিডান্ডেন্সি এগুলো আসলে পুরো মানে কি বলতাম, এগুলো আমরা মেডিকেলেও এভাবে পড়ছি, ইভেন এটা তোমাদের ইংলিশ ভার্সনের বইও এভাবে লেখা, বাংলা ভার্সনের বই কেন যে উল্টাপাল্টা করে লিখতে যায় না, বাট এই 4টা ইম্পর্টেন্ট পয়েন্টের বেসিসে লেখো। বহুত আজারা পয়েন্ট লিখতেই পারে বই, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট না, 4টা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ। ডিজেনারেসি, রিডান্ডেন্সি আসি। আচ্ছা, ডিজেনারেসি বা রিডান্ডেন্সি জিনিসটা কী বোঝাচ্ছে আমরা একটু বলি, শিরোনাম তো দিয়ে দিলাম। এটা বোঝাচ্ছে এইটা যে সবসময় এমন হবে না যে
আচ্ছা আরেকটা জিনিস এটার সাথে সাথে আচ্ছা এটা আগে বলিনি ডিজেনারেসি মানে অর্থাৎ কমে যাওয়া জিনিসটা। দেখো ডিজেনারেসি জিনিসটা তোমাকে আমি বোঝানো খুব সহজ, খুবই সহজ বিশ্বাস যদি করো, কারণ 61টা কোডন টেকনিক্যালি 61টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করা উচিত। যদি প্রত্যেকে একটা একটা করে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে এরকম মেথিওনিনের মতো, তাহলে 61টা অ্যামিনো অ্যাসিড পৃথিবীতে থাকার কথা বা লিভিং বিইংয়ের মধ্যে থাকার কথা, বাট এটা হয় না। এটা না হয়ে 20টা অ্যামিনো অ্যাসিড তুমি ইন টোটাল পাও। তাহলে ঘটনাটা কী হয়েছে? হোয়াট ইজ দ্য ঘাপলা? তাহলে ঘাপলাটা কোন জায়গায়? ঘাপলাটা হচ্ছে এই জায়গায় যে অনেক সময় একাধিক কোডন, ধরো কোডন একটা কোডনে একটা কোডনে একটা কোডন, ধরো সে টু সে আমি কি বলবো, আমি তো আবার ইয়াতে যাইতে হবে। আচ্ছা যাই হোক, আমি কোডনের লিস্টে গেলাম না, আবার তোমার বুঝাবো। ধরো একটা কোডন লিখলাম UAA, UGA, UAG, এই তিনটা স্টপ কোডনের কথাই লিখলাম। ধরো এই তিনটা কোডন, এই তিনটা কোডনই কিন্তু স্টপ বুঝাচ্ছে, তাই না? যদি এটা ননসেন্স কোডন, এই উদাহরণটা দেওয়াটা উচিত না, এই জন্য আমি দিলাম না, দেওয়াটাই উত্তম মনে করতেছি, মুছে ফেললাম। ধরো এরকমই সেম কি তিনটা সেন্স কোডন, এই তিনটা সেন্স কোডন মিলে একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করতেছে। এইভাবেই তো কমে যাচ্ছে জিনিসটা। দেখো তিনটা কোডন তিনটা ভিন্ন ভিন্ন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করার কথা, বাট এটা হচ্ছে না। রেদার 3-4টা কোডন সেম অ্যামিনো অ্যাসিডকেই নির্দেশ করতেছে। এইখানেই হচ্ছে ডিজেনারেসিটা ঘটে। ডিজেনারেসি মানে কমে যাওয়া, রিডান্ডেন্সি মানে কমে যাওয়া, রিডাকশন হয়ে যাওয়া। তাহলে কমে যাওয়ার এই ঘটনাটা কেন ঘটতেছে আমরা বুঝতে পারছি। তাহলে ঘটনা আমরা একটু এক্সপ্লেন করি এই জিনিসটা কেন হয়। যে একাধিক কোডন সেম অথবা একই অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। এই ঘটনাটার জন্যই রিডান্ডেন্সি জিনিসটা করতে পারে। কিন্তু এটার একটা কাউন্টার রুল আছে। কাউন্টার রুল এটা যে একই কোডন আবার একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারবে না। এটা কিন্তু ভুল, কোডনের ক্ষেত্রে এই জিনিসটা ভুল, তাই না? অর্থাৎ একাধিক কোডন একটা সেম অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। ধরো সম্পর্কটা দেখো, ওই সেট ফাংশনের মতো আর কি, তোমরা যদি 9-10 পড়ে থাকো ভালো মতে, যে ব্যাপারটা বুঝো। এটা হচ্ছে কোডন আর এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে কোডনের ঘরে অনেক মানুষ, অ্যামিনো অ্যাসিডের ঘরে মানুষ কম। তো দেখা যাবে কি একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতেই পারে, কিন্তু এটা কখনোই হবে না একটা কোডন দুইটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতেছে। দুইটা অ্যামিনো অ্যাসিডকে একটা কোডন নির্দেশ করতেছে, এই ধরনের সম্পর্ক প্রশ্নবিদ্ধ এবং সম্ভব না বাস্তবে। কিন্তু উপরেরটা সম্ভব, দুইটা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে, এটা হচ্ছে রিডান্ডেন্সি বা ডিজেনারেসি ল। এটা ঠিক আছে, বাট পরের যে লটা বললাম এটা ল না, এটা ভুল। একই কোডন কখনো দুইটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করতে পারে না। অর্থাৎ এইউজি মেথিওনিনকে নির্দেশ করে, এটা আর কাউরে নির্দেশ করতে পারবে না। বুঝতে পারছো? জিনিসগুলো ক্লিয়ার করে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে জেনারিক করে নির্দেশ, মানে কি বলতাম, বৈশিষ্ট্য। আচ্ছা, ইউনিভার্সালিটি বা সার্বজনীনতা, এটার একটা ইংলিশে আরেকটা কথা বলে আনএম্বোগাস। ইংলিশ ভাষণের জন্য বলতেছি, ওইটা বললো ওই আনএম্বিগুইটি। এটা আমি আসলে বানানটাও ঠিকভাবে পারি না এবং উচ্চারণেও আমার অসুবিধা হয়। আনএম্বিগুইটি, এটার মানে হচ্ছে ইউনিভার্সালিটি বেসিক্যালি। হ্যাঁ, তোমরা ওইটা লিখলেও সমস্যা নাই। এটা মানে হচ্ছে অল লিভিং বিইং, এটা সব অর্গানিজমে সেম কোড সেম অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে। তাইলে এইগুলোই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আমার আর মনে হয় না তেমন কোনো বৈশিষ্ট্য আছে। আমি একটু আমার নেটটা সার্চ করে দেখতেছি, দাঁড়াও একটা সেকেন্ড, দেখে নেই। আচ্ছা, আরেকটা প্রপার্টি বলছে, সেটা হচ্ছে যে পোলারিটি। এই প্রপার্টিটা খুব একটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমি আসলে তোমাদের লেভেলে আলোচনা করতেও চাই নাই, মানে তো দরকার নাই আসলে পোলারিটি। আরেকটা প্রপার্টির কথা বলছে পোলারিটি, অর্থাৎ একটা জেনেটিক কোডকে আমি একটা দিকে রিড করবো, একটা নির্দিষ্ট দিকে রিড করবো। 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে জেনেটিক কোডটাকে রিড করতে হয়। জেনেটিক কোড রিড করার নিয়ম হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আমি রিড করবো, একটা নির্দিষ্ট দিকে রিড করবো, উল্টা দিকে রিড করার নিয়ম নেই। ঠিক আছে, এটা হচ্ছে পোলারিটি। সো এই 5টা পয়েন্ট তুমি যদি বলতে পারো, এগুলো হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং মানে এগুলোই আসলে সর্বসাকুল্যে। তো এখানে 6টা বলছে, কীভাবে আমি জানি না, লাস্টে যে স্টার্ট করুন এবং স্টপ করুন কথা বলছে, আর কিচ্ছু না।
আর জেনেটিক কোড সর্বদা 3 অক্ষর বিশিষ্ট কোড, এর সমন্বয় বললে ভালো, ঠিক আছে। জেনেটিক কোডটা হচ্ছে কমপ্লিট পুরো জিনিসটা জেনেটিক কোড, এটা আসলে কোডনের বৈশিষ্ট্যটাই বলতেছে এগুলো আসলে ঠিক না। যাই হোক, ইউনিভার্সালও বলছে, ও বলে হচ্ছে বলছে একটা কোনো কখনো একাধিক হ্যাঁ, এই যে যেই কথাগুলো বলছি না আসলে ঘুরে ফেলে সেই কথাগুলোই ওরা বলছে, আমি একটু আলাদা হেডলাইনের ভিত্তিতে বলছি তোমাদেরকে জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, সামান্য ব্যতিক্রম, সামান্য ব্যতিক্রম ওই যে ইউনিভার্সালিটি লয়ের ব্যতিক্রম, যে অনেক সময় দেখা যায় ইউএজি ট্রান্সলেশন বন্ধ করার নির্দেশ না দিয়ে গ্লুটামিন নির্দেশ করে, কিছু কিছু আদিঘোষের ক্ষেত্রে মনে হয় এটা হয়, হ্যাঁ না প্রোটিস্টের ক্ষেত্রে এটা হয়। এটার ব্যাখ্যা এখনও জানা যায় না, তো এই জন্য আসলে সার্বজনীনতা এইটার আসলে ব্যতিক্রমই ধরা হয়। সো একটু জেনে রাখলে আর কি ব্যতিক্রম যে আছে, বাট এটা আসলে তোমাদের লেভেলে দরকারই নেই কোনোভাবে জানার। তো আমরা জেনেটিক কোড নিয়ে আমরা এতটুকুই আমরা জানবো। এখন শেষমেশ আমরা একটু হালকা করে ওই যে জেনেটিক কোড আর যেগুলো আছে সেগুলোর আসলে কীভাবে ট্রিক্স দিয়ে মনে রাখা যায় আমি একটু তোমাদেরকে একটু দেখাই দিই, বাট এটা পরীক্ষায় আসবে না, আমি তোমাদেরকে আশ্বস্ত করতেছি। তারপরও যাদের হচ্ছে যে কোনো রিস্ক নিতে চাও না, কলেজ পরীক্ষাগুলোতেও ভালো করতে চাও, ছোটো ছোটো পরীক্ষাগুলোতে, তাদের জন্য কিছু টেকনিক বলে দিব, ঠিক আছে। ওকে, সো দেখতে পাচ্ছ আমরা এমআরএনএর কোড দেখাচ্ছে তোমাদের এখানে। সো কোডনগুলা, সো আমাদের এখানে মোটমাট 61টা কোডন আছে এখানে, আমি ইফ আই এম নট রং 61 না 64 কোডনই আছে। তো যেগুলো আসার মতো পরীক্ষায় বা ছোটো পরীক্ষায় আসতে পারে সেগুলো বলি। রিডান্ডেন্সি রুলস অনুযায়ী ভ্যালিন, এই 4টা ভ্যালিন নির্দেশ করে। হ্যাঁ, তো মনে রাখতে পারো কেমনে, গু সর্বদাই ভালো, এমনি মনে রাখবা, গু ভালো। পায়খানা করার গু হচ্ছে ভালো, কী যে অবস্থা বলার বাহিরে, গু থাকলে মনে করবা ভালো। দেখো গু 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 গু, সো এটা থেকে তারপর ইউসিএজি দিছে জাস্ট, অর্থাৎ গুয়ের পরে যেটা থাকবে না কেন থাকুক, ওটা তোমার মাথা ব্যথা না, গু থাকলেই মনে করবা সেটা ভালো ভ্যালিন। দেখো 4টা কিন্তু ওটা মুখস্থ করে দিছি। পরে ধরো সেটুসে এই অ্যালানিন, ধরো জিসি, জিসি, এখানে জিসি কিন্তু কমন। তো এই রিডান্ডেন্সি রুলসের একটা চমৎকার প্রপার্টি আছে, সেখানে দেখা যায় কি যে হয় প্রথম কোডন ফিক্সড প্রথম মানে নাইট্রোজেনাস বেসটা ফিক্স থাকে অনলি, নাইলে প্রথম 2টা নাইট্রোজেনাস বেস মানে ফিক্স থাকে। এই বাদে 3 নাম্বারটা একটু চেঞ্জ হয়, যেমন এখানেও দেখতেছি 2টা ফিক্সড, গু ফিক্সড, এখানে হচ্ছে জিসি ফিক্সড। সো এই জন্য রিটার্নেন্সি রুল অনুযায়ী যেগুলো পড়েছে সেগুলো আসলে মনে রাখা সহজ। এই যেমন 4টা 8টা মুখস্থ হয়ে যাচ্ছে। জিসি থাকলে মনে করবে এটা অ্যালানিন, তাহলে এটা মনে রাখতে পারবো সে টু সে জিসি মানে হচ্ছে গ্যাসে, আমরা অনেক সময় বলি না যে ছোটোগুলো গ্যাসে, তো যে যাবে সে তো আবার আসবেই, তাহলে তা না, তো আসবে থেকে অ্যালানিন, গ্যাসে তো আসবে, গ্যাসে তো আসবে, বা এলো গ্যাসে তো আসবে, এভাবে বানাতে পারো, অথবা গ্যাসে কিন্তু এলো না, তাহলে এলো না থেকে হচ্ছে যে অ্যালানিন, তো নিজের মতো বানায় নিও জিসি গ্যাসে। তারপরে আমার দেখো প্রোলিন আসতে পারে, প্রোলিন খুব ইজি, সিসি 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 সিসি, এর প্রথম 2টা ফিক্স, তার মানে সিসি প্রোলিন, তাহলে প্রোলিন নামে কোনো একটা মেয়ের নাম চিন্তা করো, প্রোলি বা প্রোলিন, সি মানে ছি প্রোলিন, এভাবে চিন্তা করো, ছি প্রোলিন, ঠিক আছে। তাহলে মনে থাকবে তোমাকে 3 4 12টা মুখস্থ হয়ে গেল। এখন দেখো কু, সবগুলো হচ্ছে লিউসিন। তো তুমি এইভাবে চিন্তা করো, লি মানে কুলির কথা চিন্তা করো, কুলি, তাহলে অর্থাৎ কু থাকলে হচ্ছে এটা লিউসিন, কুলিউসিন এভাবে চিন্তা করো, অথবা কুলিউ বা কুলিউসিন পড়তে পারো, তাহলে একদম সহজে মনে থাকবে, অথবা শুধু কুলি বললেও মনে থাকবে। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি কেউ ধরো এসিতে থাকতে পছন্দ করে, সবাই তো এসিতে থাকতে পছন্দ করে, এসিতে থাকতে ভালো লাগে, এভাবে লিখলে এসিতে থাকতে ভালো লাগে, তাহলে তাহলে এসিতে থেকো বা এসিতে থাকতে ভালো লাগে, তাহলে থাকা থেকে থিওনিন, থাকা থেকে থিওনিন, তাহলে এসিতে থাকতে ভালো লাগে, তো এসি থেকে থিওনিন। দেখো অনেক ইজিলি মনে রাখা যায় আসলে তুমি যদি চাও। তারপর যেমন গা, কিন্তু এখানে আমার ঝামেলা আছে, গার মধ্যে অ্যাসপার্টিক আছে, গ্লুটামিক আছে, কিন্তু এই ঝামেলাটা তোমাকে আমি চাইলে নিষ্পত্তি করতে পারি একটু টেকনিক্যালি। দেখো জি এ, এই জি ও ওয়ার্ডটা থাকলে তো গা, তাহলে গা থেকে জি এ থাকলে জি এও যদি লাস্ট কোডনের মধ্যেগুলো যদি মানে লাস্ট নাইট্রোজেনাস বেসের যে জায়গাটা এখানেও যদি জি এর মধ্যেই পূরণ হয়, তাহলে সেটা হবে গ্লুটামিক অ্যাসিড। কিন্তু এগুলো বাদে যদি অন্য কিছু হয়, ইউসি অন্য কিছু, তাহলে সেটা হবে অ্যাসপার্টিক অ্যাসিড। দেখো তাহলে গা মানে গ্লুটামিক, কিন্তু এক্সেপশন হচ্ছে যদি এজির মধ্যে কিছুটা না থাকে, তাহলে হচ্ছে তো এটা অ্যাসপার্টিক হবে। শেষ। গ্লাইসিন, জি গ্লাইসিন, জি গ্লাইসিন, এভাবে মনে রাখো, শেষ। হ্যাঁ,
আর কি এগুলো মোটামুটি আসে। সেরিনেটা মনে রাখা যেতে পারে। দেখো ইউসি ইউসি ইউসি, তাহলে ইউসি থেকে আমার মনে করতে পারি ইউসি মানে তুমি দেখো, তাই না? সেখানে ইউসি সেরি, সেরিন থেকে সেরি মনে রাখবা। সেরি মানে হচ্ছে তো ওই যে মেয়েদেরকে কিছু আঞ্চলিক ভাষায় সেরি বলে, মানে ছেলেরা দেখতেছে তো সেরি, মেয়ে দেখতেছে এই ইউসি সেরি, তুমি কিন্তু মেয়ে সেরি দেখতেছো, হ্যাঁ? তো ইউসি সেরি, তো সেখান থেকে মনে রাখতে পারো, হ্যাঁ? মানে অনেকভাবে নিজের মতো করে মনে রাখা যায়। বাট এখানে তারপরে একটা কথাই বলবো বারবারই, যে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই যে তোমার মানে স্টার্ট করুন এবং স্টপ করুন, এই বাদে অন্যগুলো তোমার মুখস্থ করা আসলে কোনোভাবেই খুব একটা জরুরি না, কোনোভাবেই খুব একটা জরুরি না। যেমন সিজি, তুমি বললা সিজি, অর্থাৎ সিজি দিয়ে কী বুঝো যে সিজিপিএ, তাহলে বললা যে সিজিপিএ বা সিজি আর বাড়লো না, সিজি আর বাড়লো না, আমার এই লাইফে সিজিটা বাড়াইতে পারলাম না, আর আফসোস নিয়ে বললা। ভার্সিটি লাইফে অনেকে সিজি বাড়াতে পারে না, তো বললো সিজি আর বাড়লো না, তাহলে সিজি থেকে আর মানে আর্জিনিং। দেখো একটু টেকনিক খাটালে কিন্তু সবই মনে রাখা যায়, বাট দরকার নেই আর কি, আমি তো কয়েকটা বলে দিলাম, এখন বাকিগুলো যদি তোমার মনে হয় তুমি পড়বা না। কিন্তু এখানে একটা এক্সেপশন বলি, রিডান্ডেন্সি লয়ের একটা মজার একটা এক্সেপশন আছে। রিডান্ডেন্সি লয়ের এক্সেপশন বলতে রিডান্ডেন্সি লটা দেখায় না দুইটা অ্যামিনো অ্যাসিডে, বেসিক্যালি রিডান্ডেন্সি দেখায় না, অর্থাৎ মানে একাধিক কোডন মিলে একজনকে নির্দেশ করে না। একটা হচ্ছে মেথিওনিন, এটার কোড মাত্র একটাই AUG, আবার হচ্ছে ট্রিপ্টোফান, এই দুজন বাদে আমার জানা মতো প্রায় সবাই হচ্ছে যে ঘুরে ফিরে রিডান্ডেন্সি দেখায়, বুঝছো? ঘুরে ফিরে সবাই রিডান্ডেন্সি দেখায়। আচ্ছা, এই আর কি। চাইলে এই জন্য এই দুটার কোড চাইলে মুখস্থ করে রাখতে পারো। AUG তো জানোই, এটার ট্রিপ্টোফান একটা এখান থেকে দেখে মুখস্থ করা যায় কিনা দেখি তো, ট্রিপ্টোফান কোথায় আছে, এই যে ট্রিপ্টোফান UGG, চাইলে লিখে রাখতে পারো UGG, ঠিক আছে? এই তো এগুলোই, আমাদের আর কিছু লাগবে না আমরা আশা করি। তো আমাদের ক্লাস মোটামুটি শেষ, তো তোমরা একটু বই পড়ে নিবা।